Greetings everyone. Every month, the Center for the Study of Genocide and Justice organizes monthly lecture on different subject matters relevant to genocide and justice. And today marks the 14th lecture of this monthly lecture series. To deliver the 14th lecture, titled Bangladesh Genocide Recognition in Canada, an experience of struggle and resilience, we have among us Dr. Kausar Ahmed. Respected guests, speakers and attendees, we welcome you to this lecture. Before starting the lecture, we would like to read out a short biography of our speaker. Dr. Ahmed was an exchange officer with the Turkish Armed Forces and an observer peacekeeper to the United Nations missions in Western Sahara. He is also an alumnus of the Near East South Asia Center for Strategic Studies in Washington, D.C. Dr. Ahmed is a research fellow with the Center for Defense and Security Studies and a junior research affiliated with the Canadian Network for Research and Terrorism, Security and Safety. He was an associate with the Canadian Practitioners Network for Prevention of Radicalism and Extremist Violence. He leads a Winnipeg-based non-for-profit organization named Conflict and Resilience Research Institute, Canada. Dr. Ahmed is currently a Social Science and Humanities Research Council of Canada's postdoctoral fellow at the University of Winnipeg. He is also a Rotarian. At this stage, we would like to request our speaker to deliver his lecture. Thank you, sir. Thank you very much. Thank you for very generous. প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইমরান এবং তার টিমকে আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য এবং এটা আমি কিছুটা ইনফর্মালি আজকে কথা বলতে চাই আপনাদের সাথে যেহেতু আমি এখানে আছি যার জন্য এই সুযোগটুকু নেওয়া। এটা একটা প্রজেক্ট আমরা বেশ কিছুদিন আগে নিয়েছি সরি এবং এই প্রজেক্টটা কিছুটা কাছাকাছি চলে আসছে কমপ্লিশন। তো এইসব বিষয়ে আমরা আপনাদের সাথে একটু এক্সচেঞ্জ অফ আইডিয়াস এটা হচ্ছে মূল উদ্দেশ্য। লেকচার বলতে কিছু নাই, লেকচার দেওয়ার মতো ক্যাপাসিটি এবং এই বিষয়ে আমি খুবই নতুন। আমার আগ্রহ জেনোসাইড স্টাডিজ নিয়ে শুরু হয় 2017 থেকে। আমাদের অর্গানাইজেশনটা কনফ্লিক্ট এন্ড রেজিলিয়েন্স রিসার্চ ইনস্টিটিউট কানাডা, এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক যেটি ইউনিভার্সিটি অফ উইনিপেগের সাথে অ্যাফিলিয়েটেড। তো এটা করার পরে আমরা প্রথম প্রজেক্টের বিষয়ে ক্রাইসিসটা নিয়েই অ্যাকচুয়ালি আমাদের গবেষণা এবং অ্যাক্টিভিটিস মূলত পলিসি অ্যাক্টিভিটি শুরু হয়। তো তখন থেকে আমি মিউজিয়াম ফর হিউম্যান রাইটসে বেশ কয়েকবার এসেছি, কথা বলেছি এজ এ লোকাল এক্সপার্ট। কারণ রোহিঙ্গা বিষয়ে স্পেশালি সাউথ এশিয়া নিয়ে কানাডাতে আগ্রহ খুবই কম, খুবই খুবই কম। অত রিসেন্টলি আপনারা হয়তো জানবেন যে প্যাসিফিক স্ট্র্যাটেজিস যেটা কানাডা এবং ইউএস ইউএস আগে করেছে, ওরা কানাডা রিসেন্টলি এটা অ্যাডভার্টাইজ করছে। ট্রুডো ব্যক্তিগতভাবে লাওসে আসিয়ান সামিটে আসছে এই 10 মাস আগে। তো এগুলো আগ্রহ তৈরি হচ্ছে, কিন্তু জেনারেলি স্পিকিং কানাডার আগ্রহ এবং আমি বলবো এগুলো সাউথ এশিয়াতে খুবই খুবই কম, সাউথ ইস্ট এশিয়া। তো রোহিঙ্গা নিয়ে বিষয়টা কিন্তু খুবই দৃষ্টি কেটেছে এবং আমি খুবই অফকোর্স একটা বিষয় হচ্ছে বিং প্রাউড, আরেকটা বিষয় হচ্ছে যে রোহিঙ্গাদের মতো একটা কাজ করার আমি কোনো কম্পারিজন নিয়ে যাচ্ছি না,
জেনোসিস। তো এইভাবে আমি এই সেক্টরটা নিয়ে আমি খুব ইনভলভ হই এবং পরবর্তীতে IAGS এর সাথে ছিলেন বার্সেলোনায় আমাদের সাথে। সো আমি ওদের সাথে খুব রিসেন্টলি অ্যাফিলিয়েটেড করি, আমি পুরনো না, মেম্বার নই। আর আমরা যে টিমের সাথে কাজ করতাম নেদারল্যান্ডসে, তো আমরা তিনজন ওরা আমরা একটা দিলাম প্যানেল। তো ওই প্যানেলের সুবাদে আমি বার্সেলোনা বা ইউনিভার্সিটিতে ছিলাম এবং বাংলাদেশ থেকে আপনারা যারা গেছি। সো এই সেক্টরটা নিয়ে আমার কন্টিনিউয়াস আগ্রহ আছে। বাংলাদেশ নিয়ে তো থাকবেই আগ্রহ, বাংলাদেশে আমি যেখানে থাকি না কেন রুটস তো এখানে। সো এটা নিয়ে আমরা যেটা আজকে নেক্সট আলাপ করবো সেটা হচ্ছে যে এই প্রজেক্টের মিশনটা কি এবং এটার কারেন্ট স্টেট কি এবং এটা থেকে কী যাওয়া যায়। এই পর্যায়ে আমি আপনাদের সবার কাছে আবারও একটু করবো, কারণ বাংলা ইংলিশে বারবার সুইচ না করে যেটা বেটার আর কি একটা ইয়েতে থাকা এবং তাহলে আমি দিতে আমি বলি স্পেশালি সাইটগুলো, তারপরে আমরা কোর্স বাংলায় আবার সুইচ ব্যাক করবো। এটা শুধু আমার কনভিনিয়েন্সের জন্য, আর কিছু নয়। So, ladies and gentlemen, it's once again very proud to be here this afternoon, and just quick update about my bio. So, I did my postdoc back in 19. Now I teach at University of Winnipeg and settled in MIT University as an adjunct. I have that research think tank, which is based in University of Winnipeg Global College. And from our think tank, we do a couple of things as a research agenda. One is, of course, displacement refugee studies and forced displacement, and then radicalization violence, focusing on special investment cities, countries, and UN peacekeeping operations. And we also are very actively involving female education in Rohingya camps. We have finished our third projects and we are seeking more funding. That is our activity-oriented jobs. And very recently we submitted a proposal to Global Affairs Canada to talk about peace in Myanmar. We call it peace intervention. Let's see if we can be successful ones. So with this brief intro, let me switch to what I'm going to talk about today next 15 to 20 minutes. So I'll start with a little bit of background of this project, Bangladesh Genocide, and who all are the team members, how the museum came into our discussion, current partnership, and at what stage our project is, and what are the challenges we do face there. In 2013-14, so this is an overview of the Red River, close to which the museum is situated. Red River and Assiniboia River both met in a point what we call forts, FORKs. So this is a historic ground where colonizers back in 18th century, early colonizers actually both from France and England, Anglo-Saxon, they came and arrived and all these things. So it's a pretty historic place. I just wanted to show you, and with the map where many look like, I'm sure many of you don't know exactly where is the place about. Map-wise, this is, as you see, it's one of the 10 provinces in Canada. Prairie, we call it, very flat, very cold. In the winter, do you know how much it can get cold? Anyone? Without Googling, yeah. -41. So it is, we often call it is colder than Mars. So it's really cold. It's really cold, and but it's not for a very long time. Just let's say December, January, February, 3 months. But the reason it is, we call it feels like. That is the phrase we use, because feels like means with the wind chill you feel even cold. So that is one of the problem in these areas. But anyway, so museum is located here in 2013-14 when the museum was about to be commissioned. At that time, another Winnipegger and co-founder of our organization, Dr. Hilal Muhyiddin, and a few other community members
then it was easier for me to convince people there that we should actively consider a case of Bangladesh as a genocide. At that time, Dr. Hilal Muhyiddin, with him Dr. Apurva Roy from Winnipeg, they were involved, and later on, fast forward to 2021, we had His Excellency Dr. Khalil Rahman, former High Commissioner of Bangladesh to Dhaka, Bangladesh to Canada, and David Gerald Newman, our Chief Advisor, Rotarian and Peace Builder. So we were very much involved in this process from 2021, especially submission process. Because as you know, being the museum folks, there is a process, right? You cannot just say that take my things and all this. So there is a long process, and especially in Canada, there are so much of hierarchies and check, let's say, because human rights is always political, right? That is, even in the definition itself, I always tell my students that human rights, although we always wanted to codify through 1948 Universal Declaration of Human Rights, etc., but it is a very political issue because it varies from context to context, and for some, what is human right, and for others, it may not be considered as a standard of human right. So it is very subjective in nature. So I would say that since 2021, David Newman and High Commissioner Dr. Khalil Rahman, Hilal Muhyiddin, we were very much working closely to submit the case, which we did eventually. You may browse this site and have some initial ideas. It's a huge organization, federally funded organization nationally, because in Canada there are 3 tiers of government, so federal is the main central government. So they fund this kind of things. And this museum is, as I say, very unique in the world. And not only that it has tons of events, but also it supports research. You can get jobs there, young folks, those who are aspiring to move to Canada on human rights. So they do take interns, students, fellows, teachers for various kinds of engagements. Partnership, of course, when we started building this project, I definitely and informally I received lots of support from Mufidul sir, with due respect to him, and he supported us on and off. I always received suggestions, recommendations from him. Then Center for Genocide Studies, at that time I have to say that Dr. Imtiaz Ahmed was the forerunner in supporting us. And then we have Genocide Watch, as you know, Washington-based think tank. So they have, we have some relationship with them through consultation, and we invite them in most of our events. So this is timeline, as you see on the screen. Especially I mentioned that the support of Bangladesh High Commission was very critical for us, very critical. For a couple of reasons, and just again informally sharing. One is this kind of projects must be supported by state. Individually supporting of such a big state project is always not practical or feasible, logistical, because you see, our position is 100% volunteer. We are volunteers. We don't get paid from this project or that anyways. So we have our own jobs to do and all these things. And then we do this kind of passion projects, right? So these are our passion because as a Bangladeshi and deeply believing in the 71 and its evolution. So this is what we wanted to have support, and initially it was given to us. Like I completely acknowledge the support that Bangladesh High Commission provided to us. And I say critical because at the last point when the evaluator, independent reviewer and acting chief curator, they were planning to come, and it was almost quite a bit of coordination between parties of you folks, the British Museum,
this kind of support is really critical in order to sustain the project, which we have received till 2023 once the project was successfully submitted. We did run an international seminar with you, your organization in 2022, and then in 2023, last part was community consultation. So community consultation means for launching or admitting some projects, museum is very sensitive about its impact on diaspora. Because you know Canada is a multicultural country, people from almost all over the world do live there. And traditionally the older communities like Pakistan, India, Bangladesh, Filipinos, China, so these diaspora are huge, large group diaspora. And in this connections, let me very quickly explain why it is important to get the feedback from community groups, and that is why museum does it, because these diaspora groups have their own objectives. They have their own ideas about supporting opposition, whether it is something related to their own countries or some of the policies. Therefore, you will see in Canada, in each day, hundreds of people are protesting for hundreds of reasons. Election in Venezuela, okay, protest. Problem in Gaza, protest. So the diaspora groups are very much involved nowadays, let's say a decade or so. All diaspora groups are involved with the local politics. That will be like this. And this is why museum is very sensitive when they try to admit something. They do talk to various communities. So from Bangladeshi community, 6 of us, all over Canada, we came together and we had long 3 hours of community consultation. So that was the last part before they actually decide on the project. That was successfully done, and last time I met with Chief Curator on 18th of October last month, and I was told that it would be appearing in Breaking the Silence Gallery by 2024, end of 24 or 25, early 2025. We'll get a definite timeline of its launch. But the basic exhibition title, or the place, they call it Breaking the Silence. Just a couple of screenshots. We had this international seminar back then, and Professor Adam Muller is a well-recognized person in this area, and he was there. And I always wanted to bring local politicians into the discussions. Like what I tried last time, as you see, Cindy Lemmer, local politician, she was involved, because I'll tell you later on when I see the next part of this project is about getting a recognition in Canadian House of Commons. So that is my next step. And I also hosted Dr. Melanie O'Brien, current IAGS president. She came there and I was volunteering her speech in the museum. I also spoke, and these are all available in our YouTube channel. If you search Conflict and Resilience Research Institute YouTube channel, you will find us, and you will find so many webinars. But if you go to Bangladesh Corner, you will find these segments. Challenges are abound. Yes, there are many. So I'm very careful also when I speak today, not to give you different ideas, but community participation, which museum always wants, because museum wants to be neutral. Museum does not take any side, which is absolutely understandable, right? But the challenge is, an event like this, genocide, gross human rights violation, ethnic cleansing, mass murder, and mass atrocities, for these cases, where is the neutrality? Can you really be neutral? How? You have to take a side, right? Even if you go to the International Court of Justice, many of you have already attended some of these sessions. Look how we argue for and against a case. So the tension of neutrality is really challenging. Nonetheless, community-wise, I would really say that in Canada, the
Pakistani community resisted quite strongly. I would say I have emails if you want to see or read. Let me know. I'll send you. And they resisted for many reasons. I'm not going into details today, but I always told them, the community and community leaders, that please come and we can talk what we are doing. It is nothing about blaming, some groups here and there. It's about historical justice. It's about understanding that Bangladesh as a country has undergone tremendous hardship to be here as an independent country. It's something that it doesn't happen like Myanmar. Myanmar received its independence from 10th Downing Street in 48 without any issues, let's say any struggle per se. Bangladesh is not like that. Bangladesh had to undergo so much of challenges since the partition of India itself, starting from 1952. And that is why in our project we talk about history. We talk about the first operation of language of 52 to be the starting point of the process of genocide, which finally culminated in the crackdown of 71. So it's a process, a whole 3 decades of process itself. So Pakistani community's anxiety, I understand, totally, I respect, and I always wanted them to engage with us in dialogue so that we can always tell them about the objective of the project. Local member of the parliament, I don't know why he stood up in House of Commons, but again he was speaking about human rights conditions in Bangladesh under the ex-former regime and all these things. But I did see some resistance from there as well. Lack of funding, because museum always wanted us when we approached them that okay, this is the idea we are trying to request you to consider exhibit. They said that look, acceptance of exhibits is just a matter, we can consider, but we'll be more interested if you folks from your community and all can at least arrange yearly seminar / learning sessions about the case of Bangladesh as a case study, that how it happened and how the post-genocide reconciliation and other things happen, all these things. Then we'll be very much supportive of your case. And of course, I just say that 100% will do it and all these things because that was the only option I was left with. So, but after 2023, there was a problem of funding this project. So 23 onwards, we couldn't have any yearly seminar training with the museum. Current support level, and again, this project is in the last stage, so I don't know what kind of support we'll actually receive in the future. And the first point I already discussed, that museum really wants us to run training sessions, awareness sessions, amongst others, where they invite more people to come, especially young people of various, and just also to let you know that Winnipeg is one of the unique cities in Canada which has so many human rights-oriented universities and colleges offer courses. For example, the university I teach in, University of Winnipeg Global College, has fully capable program, Masters in Human Rights, joint Masters program. It does run with Moro Institute for Peace and Justice, where I got my PhD. So it is a joint Masters program, JNP, and also University of Manitoba has a Master in Human Rights program. So this is a separate program. And we are in close touch with them as well. Then third university is Central Mennonite University, CMU. They have a full-scale peacebuilding program and offer courses. Since last year, I'm teaching 2 courses there too. So Winnipeg is actually a hub of so many activities, and we have a very long Mennonite tradition, as you know. Mennonites historically non-violent group. So this is why museum is a really hub of all these activities, if you may perceive. So keeping the topic alive within the community is always a challenge. As I said, these cases, especially human rights violation, is always kind of political, and people don't want to associate
being in the Parliament for recognition is my personal next project. I have not discussed with many as yet. I'm just sharing with you that once it is formally launched, then I have sufficient ground to go to Parliament, convince an MP that we need a recognition. And most of the time they say, why now? It is 55 years old case, and what is the significance? I've been asked by journalists and academics and all these things. I don't know, I leave it up to you because you can tell me why you should be interested in this case. Should we be? I don't know, history always tells us different things, right? So that is my next step because I do think that this case should be recognized outside Bangladesh as well, like many other cases. For example, after decades and decades, Armenians got recognition from US. See? US was US technically doesn't believe in anything, but nonetheless they do appreciate, right? I mean they did it. They have recognized Armenian Jews. Political willingness to pursue the case in Canada. Again, going back to my earlier point that this kind of projects need state support. Because it is not always sustainable to do it all by yourself. Because the question of burnout and the question of logistics and resources that need to be paired with these ideas. Right? Contact us if you want. If you Google my name, you'll find a lot of information about me. And as of now, I am the kind of coordinator of this project in there. And once again, as I conclude my discussions about this project, I'd like to formally also acknowledge the support of museum, especially Muthu sir, who is just sitting and listening patiently. Thank you, sir. And Imran, particularly, I always feel within their support. And without their support, possibly we would have not come here at all. But it's a moment of really pride in me as a Bangladeshi living abroad that if we can successfully go from there, from museum to Parliament, then it possibly will do some justice to the people, those who sacrifice their life. And today I arrived early. I just told Imran that I'm here. Can I have a look? Because I personally didn't visit this museum before. Because I don't come out as often as you know. But today again I went back through so many memories of these galleries. And these are unique collections and such resourceful place itself. So it's just a matter of pride for me to be associated with these ideas and truths. And I'm going to continue doing so whatever it takes to get it to the next stage. And I need your help. And as I conclude again, finally and formally, let me say that your support is very important, really. And you can ask, what can you do? Just one thing, you pass this message that this is what is happening through your network. You have huge, especially young folks, you have massive capacity of communication. So just spread the message. And you'll know when it is finally being launched and all, because I'll be letting museum know when it is finally coming out and all these things. If you can travel, welcome. But if you can't travel, support the project so that we, as I say, our basic intention is to give people an idea outside Bangladesh that there was a case of genocide. Don't forget. That is our main message. With this, thank you very much. I'll take questions now. Thank you. Thank you, sir, for coming. Yeah. Pleasure. Pleasure. You can ask questions and we'll definitely, I'll try my best to answer. Bangla Temra, thank you. Any questions? Oh, it's not a question. Thank you, Dr. Bausha Ahmed, for the enlightening lecture.
Now we are opening the question answer session. Please feel free to ask any question or any comments. বাংলাতেও করতে পারি। আচ্ছা আমরা বাংলাতেও প্রশ্ন করতে হ্যাঁ পারি। বাংলা ইংরেজি অংশ শেষ বাংলা। Interns, fellows. একটা মানে আপনাদের প্রশ্ন না থাকলেও আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে যে এই বিষয়গুলো মানে আমরা ইন্টারন্যাশনালাইজ করতে চাচ্ছি, এটা তো আপনারা টের পাচ্ছেন থ্রু আওয়ার এফর্টস থ্রু দিস প্রজেক্ট। এখানে আপনাদের সাজেশন দিয়ে কিছু রেজিস্ট্যান্স ওভারকাম কিভাবে করা যায়, স্পেশালি বাংলাদেশ ডায়াসপোরা এবং অন্যান্য গ্রুপ যারা আছে, এদের রেজিস্ট্যান্সগুলো আমরা কিভাবে ওভারকাম করতে পারি? আপনারা কি সাজেস্ট করেন আমাদেরকে? What we can do? Any brilliant idea? কারণ এখানে দুজনের ভিজিটের পর ডক্টর মুলার এবং জেমি মেরন ওনারা কানাডায় পৌঁছে ওনাদের প্রথম কর্ম দিবসে তাদের যে অফিস ডেতে দুইজনই আমাকে এক ঘন্টার মধ্যে আমাকে ফোন করছে দুইজন। তো আমি তো খুশি আমাদের ভিজিট হয়েছে সাকসেসফুলি অলরেডি। তো প্রথমজন একটা কনসার্ন আমাকে, আমি যাচ্ছি না ডিটেলস সো একজন উনি বললেন ওনার বর্তমান সমস্যা এবং এরপরে জেরেমি ফোন করলো, জেরেমি বললো যে তুমি আসো, কাম হিয়ার, লেটস ডিসকাস ইট ওভার আ কাপ অফ কফি। আমি ওখানে গেলাম, এসে দুইজনই কিন্তু যে রেজিস্ট্যান্স পাচ্ছিলেন তারা ফ্রম আদার গ্রুপস, ওইটাই আমাকে বললেন যে এখানে অনেক ইয়ে আছে, এখন আমরা কিভাবে এটা নেভিগেট করতে পারি। যাক ওই সময় আমরা ওইটা তো পার হয়ে আসছি ওই স্টেজ। বাট আপনাদের কি মনে হয় হোয়াট শুড উই শুড ডু? কারণ এটা আসলে একটা কোয়েশ্চেন কমিউনিটিতে, এটা সবাই সাপোর্ট করেন, করছে না। স্যার আপনি রেজিস্ট্যান্সের ব্যাপারে সাজেশন বা পরামর্শ শুনতে চান। স্যার আমি স্যার একটু যদি এলাবোরেট করেন যে কী টাইপের রেজিস্ট্যান্স মানে কী কারণ সেটা বলুন। কি টাইপের? টাইপটা হচ্ছে এরকম যে খুব সাধারণ একটা বিষয় যে একটা অনুষ্ঠান আপনি অর্গানাইজ করলেন, একটা ইভেন্ট, হ্যাঁ, ওখানে দেখা গেল যে আপনার কমিউনিটি হচ্ছে সবচেয়ে কম ইন অ্যাটেন্ডেন্স, বাকিরা আসছে অনেক, বিভিন্ন কারণে অনেকে আসে, এগুলো ইয়ে করে, এরা 100 জন আসছে আর আপনার কমিউনিটি আসছে 10 জন। তো এটা হচ্ছে একটা এম্বারেসিং সিচুয়েশন, কারণ এটা কেস অফ বাংলাদেশ, এখানে প্রায় 10,000 বাংলাদেশ থাকে, বাংলাদেশিরা থাকে। এখন যদি 10 জন আসে, 5 জন আসে, ওইটা একটা ডিস্টেন্স। কারণ এখন মনে হয় যে এটা তো আসলে তাহলে কি কোনো এক পক্ষের একটা বিষয় নাকি এটা মাল্টি পক্ষের বিষয়। কারণ মিউজিয়াম চায় শুধু নিউট্রাল হবে, মিউজিয়াম কোনো পলিটিক্সের মধ্যে আসতে পারে না, কারণ তাদের ডিসিশন তখন কোয়েশ্চেন করবে। তো এই ব্যাপারে আগ্রহ জাগানোর ব্যাপারে কি করা যেতে পারে? কোনো সাজেশন নেই? এটা কি কানাডা প্রবাসীদের জন্য কানাডা কোনো প্রোগ্রামে? কানাডার আমি শুধু কানাডার কথা বলবো, কারণ বাকি জায়গায় কি হচ্ছে সেটা তো প্রবাসীরা পুরো ভালো বুঝতে হ্যাঁ, পারে। অনেক প্রবাসীরা বুঝতে পারছে না দেখেই আপনাদের কাছে আসা। আপনারা কি মনে করেন? আচ্ছা, প্রোগ্রামটা অ্যারেঞ্জ কাদের দ্বারা হচ্ছে? ওই কানাডিয়ানদের দ্বারা? সেই প্রোগ্রামের বাঙালিরা যাচ্ছে না? বাঙালিদের? আচ্ছা, সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা বাঙালি প্রবাসী আছে ওরা কিন্তু কারণগুলো জানে, আমার ধারণা। আমি আমার থেকে বলতে পারি যে ওদের কর্মব্যস্ততা, তারপর হচ্ছে অনেকেই কিন্তু ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জের মুখে থাকে। স্টুডেন্টরা যারা যায় তাদের কিন্তু ভীষণ রকমের একটা স্ট্রাগল চলে তখন, ক্লাস, কাজ, এই সেই। তারপর কোনো একটা প্রোগ্রামে যেতে গেলে তাদের আসলে যাতায়াতটা একটা বড় ফ্যাক্ট, চেনেও না তারা অনেক সময়। আমার বোন অনেক স্মার্ট, কিন্তু দু একবার হারাতেও সে পথ পেয়েছে। এগুলো কিন্তু যারা নাকি একটু
ইন্ট্রোভার্ট তাদের জন্য এগুলো কিন্তু একটা বড় ইয়ে। আমার মনে হয় যে এগুলো একটু যারা নাকি লিড করছে প্রবাসীরা যারা ওখানে থাকেন তারা যদি এই যে বাংলাদেশ স্টুডেন্টরা যায় তাদের সাথে একটা কমিউনিকেশন গ্রো করে, তাদের প্রতি একটুখানি যে আমাদের ফ্যামিলিতে আসো, ফ্যামিলি ভিজিট করো, কোনো সমস্যা আছে কিনা, এই ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে জড়িয়ে হয়তোবা এই ধরনের এটা তো আমাদের জন্য প্রেস্টিজের ব্যাপার, আমরা লোক আনতে পারছি না, আমরা যেতে পারছি না। এই না খুবই খুবই চমৎকার কথা বললেন আর কি। মানে আপনার সাথে আমি জাস্ট অ্যাড করি, আমি যেটা করেছি, আমি অর্গানাইজার আর কি, আমি মেইন অর্গানাইজার এই পুরো বিষয়টা। আমি আপনার 3 মাস ধরে এটা আমি ক্রমাগত বলে আসছি। আমি ব্যক্তিগতভাবে পিকনিকে গিয়েছি, গিয়ে আমি বলেছি যে আসতেছে প্লিজ কাম, কারণ এটা আমাদের অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার আছে, এটা শো অফ ফোর্সের ব্যাপার আছে। এবং এগেইন অন রেকর্ডে বলতে চাই না, বাট তারপর রোহিঙ্গাদের যে কমিউনিটি দেখেন, ওনারা রোহিঙ্গারা কানাডার কাছে সর্বাধিক হচ্ছে 800-700 এবং তারা 2008-এর পরে ওখানে সেটেলমেন্ট হয়েছে। তো 700-800 রোহিঙ্গারা কমিউনিটিরা মিলে যে কাজটা করছেন ওর তো 10 ভাগও আমরা করতে পারি। গত ক্যানাডিয়ানরা বাংলাদেশে আসছে 1960 সাল থেকে, তো 10 ভাগও তো আমরা করতে পারি। এজ এ চিফ অর্গানাইজার অফ দিস ইভেন্ট আমরা অ্যাডভার্টাইজ করেছি, বলেছি, মিটিংও করছি দুই একটা এদের সাথে। আর আপনি যে লজিস্টিক্যাল যে চ্যালেঞ্জ, এগুলো 100% কারেক্ট। লজিস্টিক্যালি আরেকটা কমিউনিকেশন চ্যালেঞ্জ আছে, যেটা হচ্ছে যে প্রবাসী বাঙালিদের, মানে সরি ইন্টারাপ্ট করছি কিনা আমি জানি না, প্রবাসী বাঙালিরা নতুনদেরকে মানে ইউনিভার্সিটিগুলোতে যে না একটু লিফলেট বিতরণের মতো, যেখানে যদি বাঙালি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকে তাহলে তারা যেন তাদের সাথে কমিউনিকেট করতে পারে। এটা এমন না যে এই জিনিসগুলো আমার এক্সপিরিয়েন্স হয়েছে আমার বোনের মাধ্যমে, যে হয়তো চাকরির রেফারেন্সের জন্য একটা ঝামেলা আসতে পারে, এইসব ব্যাপারে কাউন্সিলিং এর জন্য কিন্তু প্রবাসী বাঙালিরা ওখানে কিন্তু এই কমিউনিকেশন বিল্ড আপ করাটা জরুরি। আর রোহিঙ্গাদের ব্যাপার আমার মনে ওদের তো দেওয়ালে পিঠে পায়, ওরা কিন্তু অ্যাডভান্স হতে বাধ্য হয়েছে। সো আর আমরা ওই জায়গাটা ছিলাম না, আমি জানি না এখন কি হবে। না আমি আপনার সাথে অ্যাবসলিউটলি, তবে এই জিনিসটা ধরেন এগেইন মানে আপনাকে একটু ফিডব্যাক দিই, সেটা হচ্ছে যে আমরা এগুলো যেহেতু আমি ওখানে থাকি, আমি তো সবই ডায়নামিক্স আমি সবই জানি বুঝি, তো আমরা এই অংশটুকু চাচ্ছিলাম যে ওখানে কাজ করাতে আবার গ্রুপ আছে, একটা নাম আছে কানাডা বাংলাদেশ অ্যাসোসিয়েশন সামথিং লাইক দিস, প্রত্যেকটা প্রভিন্সে আপনার দেখবেন এরকম গ্রুপ আছে। তো আমার ধারণা ছিল, আমার এক্সপেকটেশন ছিল যে ওই গ্রুপটা এটা টেক ওভার লজিস্টিক্স, আমি না, বিকজ আমি সব কিছু করবো না, বিকজ লজিস্টিক্যালি আমাদের সম্ভব না। আর আমার এফোর্ট হচ্ছে ইন্টেলেকচুয়াল ব্যাকগ্রাউন্ড তৈরি করা এবং ওগুলো যেগুলো অফিসিয়াল কাজ সেগুলো কোঅর্ডিনেট করা। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা ওই শুরু নেন, মোবিলাইজেশন, প্রেজেন্স, তো ওই জিনিসটা পাইনি। এবং আরও একটু বলবো যে আমরা কিন্তু 10টা প্রভিন্সে আমরা কিন্তু চেষ্টা করেছি কানেক্ট উইথ দিস কমিউনিটি গ্রুপস অ্যাবাউট ইট। ভ্যাঙ্কুভার থেকে আমাদের একজন আছেন আপা, উনি অনেক সিনিয়র, তো উনি ওনার লেভেলে অনেক ইয়ে করেন, বাট রেসপন্স ইজ রিয়েলি সারা ক্যানাডা জুড়ে বাংলাদেশের গণহত্যা অ্যাজ ইফ এটা কোনো বিষয়ই না করা হচ্ছে। আমি অনেক চেষ্টা করেছি, আমি 2021 থেকে আপনাকে আজকে 2024-এ 3.5 বছর পর আমার এই আপনার কাছে এক মিনিট না। আরেকটা জিনিস আমি একটু জানতে চাই আর কি পার্সোনালি, ওখানে কি মানে স্বাধীনতা বিরোধী এই শব্দগুলো ব্যবহার করতে ভালো লাগে, কি বলবো আমি বুঝতেছি না, মানে গণহত্যার সাথে যারা এটাকে গণহত্যা মনে করে না যেসব বাঙালিরা, তাদের কি শক্তিটা ওখানে বেশি? না এগেইন আমি ওই আপনার ডিসকাশনে যাওয়া ভেরি রিস্কি, আপনি জানেন, ওই জন্য আমি যাবো না। বাট আমি জাস্ট আপনাদেরকে ইন পার্সন এসেছি, নজরুল স্যারের সাথে আমার অনেক কথা হয় আগে হয়েছে, স্যার নিজে বক্তব্য যাচ্ছেন। আমার যে সমস্যাটা হচ্ছে যে আমি চাচ্ছি যে একটা মোবিলাইজেশন থাকুক, একটা শো অফ লাগে, কারণ আপনার একটা কেস আমরা এই পর্যন্ত আনছি, এখন আমরা 4 জন গিয়ে দাঁড়ালাম ব্যানার ট্যানার নিয়ে, it doesn't look really well as a
শুধু টরন্টো একটা শহরে। সো আমার ধারণা ছিল যে অ্যাটলিস্ট আমরা যদি 10% মোবিলাইজেশন করতে পারি, দেন ইট লুকস গুড, এবং এটা মিউজিয়াম আরো অ্যাক্টিভলি নেয় যে না ইটস এ কমিউনিটি পার্টিসিপেশন। ইয়েস, ইন প্র্যাকটিক্যাল টার্মস আছে, বিকজ আদার কমিউনিটিজ আছে, হ্যাঁ, আমি পাকিস্তানি কমিউনিটি ইন জেনারেল, যারা ইন জেনারেল তারা আছেন, তো তাদের সাথে একটা ডাইনামিক্স কাজ করে। কিন্তু আমি এই জন্য আপনাদের কাছে জানতে চাচ্ছি কি করা যেতে পারে। আপনি যেগুলো বললেন দিস অল অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেড এন্ড অ্যাকসেপ্টেবল, কিন্তু আপনাকে আরেকটু নুয়ান্স আমি বললাম এই কারণে যে আমি চাইছিলাম যে ওই অ্যাসোসিয়েশনগুলো যেগুলো রাষ্ট্রীয় থাকে, কাজ করে, ফান্ডেড বাই দি প্রভিন্স, তারা যদি মোবিলাইজেশনটা করে শুধু তাদের ওটা, বাকি কাজ তো আমি করছি, আমি তো আপনার বাকি কোর্ডিনেশনগুলো তো আমরা ওই জিনিসটা আমি ওনাদেরকে করতে করছি, ওইটা আমি পাই। জি, আমার মনে হয় পার্টিসিপেশনের ক্ষেত্রে স্যার ইন্টারজেনারেশন এগুলো কাজ করলে ওটা স্যার আমাদের ইনফ্লুয়েন্সটা বেশি। খুবই ভালো আইডিয়া, খুবই ভালো আইডিয়া, এবং এই জন্য আমি আপনার 21-এ যখন হাই কমিশন আগ্রহ দেখালো, আমি তাদেরকে কিন্তু এই প্রজেক্টটা ওইভাবে আমি দিয়েছিলাম যে আপনারা যদি সিরিয়াস হন, I will give my time because I am really passionate about Bangladesh এবং anything related to it. কিন্তু আপনাদের লজিস্টিক্যাল সাপোর্ট দিতে হবে। এই যে ইন্টারজেনারেশনাল যে মেমোরি, আমরা ফেমাস স্কলাররা আপনাদের সাথে আছেন, আপনারা এই বিষয়ে আরো বেশি জ্ঞানী, বাট ইন্টারজেনারেশনাল মেমোরিটা যেটা আছে একটা এইসব কেসে, এগুলোকে ডিসেমিনেট করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সেমিনার নেওয়া, নাম্বার অফ সেমিনার, ট্রেনিং সেশন নেওয়া। মিউজিয়াম এক্স্যাক্টলি ওটা আমাদেরকে বলছে, এবং মিউজিয়াম এই প্রজেক্টটা নিয়ে আগ্রহী দেখাচ্ছে ওই কারণে যে কাম অ্যান্ড রান ওয়ার্কশপ প্রজেক্টস, বিকজ তাদের কাছে অনেকগুলো আছে, শুধু বাংলাদেশ না, তাদের কাছে অনেকগুলো কেস আছে না, ওরা চায় যে এই কেসগুলোকে একটা শিক্ষণীয় অবস্থাতে নিউ জেনারেশন অফ কেনেডিয়ানস তাদের কাছে তুলে ধরা, এবং এই জিনিসটাই আসলে হচ্ছে না আর কি। জি, গুড, লট অফ কোয়েশ্চেনস কামিং, ইন্টারেস্টেড। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি লেকচার প্রদান করার জন্য। আমার কাছে মনে হয় কি যে আমরা যারা বাঙালিরা যারা কানাডায় পড়াশোনা করতে চায় বা স্টুডেন্ট যারা আছে, তারা আসলে প্রতিনিয়ত পার্ট টাইম জবে একটা এই সমস্যায় তারা হচ্ছে কি প্রচণ্ড ভুগে, এবং তাদের সেই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আসলে খুব বেশি প্রয়োজন হয়, এবং দেখা যায় কি তারা বেশিরভাগ সময় এই কাজের মধ্যেই তারা সময়টা ব্যয় করার চেষ্টা করে, এবং এই ধরনের ওয়ার্কশপ বা সেমিনার যখন আয়োজন করা হয়, তারা আসলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে তাদের হয়তো সাইকোলজিটা এরকম কাজ করে যে আমি হয়তো একদিন একটু বেশি কাজ করলে আমি একটু আর্নিংটা আমার একটু বেশি হবে, শুধু শুধু যে কি হবে ওয়ার্কশপে বা এরকম এই জায়গাটায়। আমি শুধু 2টা ঘন্টা দিয়েছি, জাস্ট 2 আওয়ার্স। আচ্ছা আচ্ছা, সেটাই আমি হচ্ছে তারপরও আর কি এই যে ধরেন এই বিষয়টা কিন্তু তারা হয়তো মনে করতে পারে এই যে বিষয়গুলো আর কি। তো আমার কাছে মনে হয় কি যে অ্যাসোসিয়েশন আন্ডারে বা অর্গানাইজেশন আন্ডারে যদি তাদেরকে কোনো এরকম ইনফ্লুয়েন্স করা হয় যে কোনো একটা তাদেরকে কোনো জবের অপরচুনিটি দেওয়ার জন্য বা কোনো সেক্টরে তাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য, তারা হয়তো বা তাদের মধ্যে একটা দায়বদ্ধতাও কাজ করতে পারে যে আচ্ছা আমি অর্গানাইজেশন আন্ডারে আমার একটা ফিউচার করতে যাচ্ছি বা সামহাও আমি একটু কানেক্টেড হচ্ছি, সো আমারও প্রয়োজন কিছু এই অর্গানাইজেশনকে দেয়া বা একটা সাপোর্ট দেয়া। তো মনে হয় যে এই ক্ষেত্রে তাদের এঙ্গেজমেন্টটা বা কমিউনিটি এঙ্গেজমেন্টটা আমরা একটু বাড়াতে পারি যদি সেই সাপোর্টটা সেই প্রবাসী বাঙালিদের বা স্টুডেন্টদের দেওয়া যায়। না, ইটস এ ভেরি গুড পয়েন্ট, আপনি খুব চমৎকার একটা বিষয় বললেন, আমি জিনিসটা মাথায় রাখবো। তবে কিছু প্র্যাকটিক্যাল প্রবলেমস আপনাকে একটু রিমাইন্ড করি, সেটা হচ্ছে যে আমরা সব ভলান্টিয়ার, আমাকে যে দেখছেন আমি 100% ভলান্টিয়ার, আমার কোনো স্ট্রিংস অ্যাটাচ নেই, কোথাও নেই, আমি কাজ করি জাস্ট আউট অফ মাই প্যাশন। এখন আমার অর্গানাইজেশন আপনার, আমরা নেই স্টুডেন্ট ইন্টার্ন, আমাদের ওয়েবসাইটগুলো দেখবেন আমরা ইন্টার্ন অনেক নেই, এগুলো সব আসে থ্রু সাম প্রজেক্টস, ফান্ডেড প্রজেক্টস। আমি অ্যাপ্লাই করি, একটা প্রজেক্ট যদি পাই ওখানে 2 জন স্যালারি মেনটেন করা ওইভাবে। কিন্তু এই প্রজেক্টটা আমি যেটা চাচ্ছিলাম, এই প্রজেক্টটা তো আসলে আমাদের খুব ক্লোজ, আমাদের তো এটা তো আমাদের একটা আইডেন্টিটি। আমি ওই সাইকোলজিক্যাল ওই জিনিসটা আমি আসলে আপনাদেরকে আজকে প্রশ্ন করব। আর আপনি যে লজিস্টিক্যাল প্রবলেমগুলো বলছেন ইয়াং মানুষদের কানাডায়, 100% এগ্রি। সবাই যখন যায়
জাস্ট 2টা ঘন্টা আমি অর্গানাইজ করি মোস্টলি উইকেন্ডসে, মাথায় রেখে ওটা। তারপরে কিছু কিছু ক্ষেত্রে আমি বলছি যে উইল পে ইউর ট্রান্সপোর্ট, আসা যাওয়া, এগুলো কোনো বিষয়। আমরা ওগুলো চেষ্টা করি, বাট আপনি যে পৌরাণিককে বললেন ওইটা আসলে খুব ডিফিকাল্ট, মানে আমাদের অর্গানাইজেশন থেকে, আনলেস যে বললাম না স্টেট সাপোর্ট লাগবে। এখন যদি প্রজেক্ট যদি সাপোর্ট করে স্টেট, তাহলে আমরা এগুলো করতে পারি, কিন্তু ভলান্টারিলি আমরা করা এগুলো খুবই দুর্বল। আমার একটা মনে হয় স্যার, আপনারা যারা কানাডাতে হচ্ছে বাংলাদেশে যে অনেক কিছু স্যার প্রতিষ্ঠান হিসেবে বা ইউনিভার্সিটিতে আছে, Good idea. এই ক্ষেত্রে স্যার ইনস্টিটিউশনাল যে সোর্সেস অথবা কোর্সেসগুলো আছে, Very good idea. ওগুলো যদি স্যার অ্যাড করা হয় তাহলে হয়তো আর হ্যাঁ, এখানে খুবই চমৎকার একটা কথা বললেন। আমি এগেইন খুবই কৃতজ্ঞ ডক্টর এমদাদ পাক, বাংলাদেশি প্রফেসর, এনআরআইতে পড়ান, ন্যাচারাল রিসোর্স ইনস্টিটিউট। উনি আমাদের স্টেট ফার্স্ট সাপোর্টার এবং উনি আমাদের একজন অ্যাডভাইজার ওই প্রজেক্টে কমিউনিটি কনসালটেশন ছিলেন। উনি খুবই চেষ্টা করেন, উনি ওনাদের স্টুডেন্টদেরকেও ব্যবস্থা চেষ্টা করেন। অ্যাকচুয়ালি দ্যাট রিমাইন্ডস মি, ইমরান আমি যখন আমরা গত অনুষ্ঠানটা করি, ওই সময় কিন্তু আমি ডক্টর অ্যাডামের একটা কোর্স পড়ায় জেনোসাইড নিয়ে মরাল ইনস্টিটিউট। আমি বাধ্য হয়ে ওই 18 জন স্টুডেন্টকে আমি নিয়ে আসছিলাম। ওখানে বাঙালি একজন মানে ছিল, বাট বাকি 17-18 জন কিন্তু বাইরে। আমি পুরো কোর্সটাই ওখানে নিয়ে আসছি, ওরা সারাদিন ছিল আমাদের সাথে, all these things. But again, going back to your points, it is important. But বাংলাদেশি প্রফেসরের সংখ্যা খুবই কম, হাতে গোনা 2-3 জন। সারা শহরে 1 জন 2 জন 3 জন বাঙালি, আর আমাকে যদি ধরেন 4 জন। আর আরেকটা বড় প্রবলেম আপনাদের ফোরামে আমি বলে যাই, ইভেন কানাডাতে আমি খুব চেষ্টা করছিলাম এক সময় একটা নেটওয়ার্ক বানাতে, those who are academics, teaching faculty members or non-teaching like us, যেটা আমি এখন করতে পারি, বিকজ আমি শিওর অনেকেই আছে অন্যান্য প্রফেসর, যদি আমাদের কাছে একটা ডেটাবেস থাকতো ইয়ারলি অথবা তাহলে আমরা সবাইকে একটা নিউজ লেটার পাঠাতে পারতাম, অথবা একটা করা যায়। কেন জানি বাংলাদেশিরা ওখানে গিয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করেন না। জি ভাই Sir, first of all, I would like to thank you, sir, as you are working relentlessly to ensure the recognition of genocide caused in Bangladesh in 1971. My question is that challenges may be many. What are the challenges actually you are facing to ensure justice for Bangladesh? বিরাট প্রশ্ন, ভেরি লোডেড। জাস্টিস ফর, এখন ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনার প্রশ্নের উত্তর দুভাবে দেওয়া যায়। আমি প্রথমটা চেষ্টা করি কিভাবে, যে বাংলাদেশের এই কেসটা অফ জেনোসাইড রিকগনিশন, আমি মনে করি দ্যাট হ্যাজ টু বি ডান। এটা আমি করি অথবা অন্য কেউ করুক, ইট ডাজন্ট ম্যাটার, ইট হ্যাজ টু বি ডান। আমার যতটুকু বুদ্ধিতে কুলায়, আমি একমাত্র বুদ্ধিমান মানুষ নই এখানে, সবাই বুদ্ধিমান, যার লেভেল। আমি মনে করি যে এই জাস্টিসটুকু আমাদের তো কাউকে না কাউকে করতে হবে সামওয়্যার। বাংলাদেশে যত অ্যাক্টিভিটিস হয়েছে, মোবাইদুল স্যারের জেনারেশন যেটা করে গেছেন, এরপরে কি, এবং এই বিষয়টুকু তো আমার মনে হয় it never gets old. A case of genocide can never be old. Think about Armenian genocide. এত বছর পরে, almost 100 years old Armenian genocide. মানুষ কি ভুলে গেছে? No. Armenians কি ভুলে গেছে? No. Think about Bosnia-Herzegovina. So these cases, especially genocide cases, are never to be forgotten. আমি শুরুতেই বলেছি যে during this 2.5 years of my effort, I have been questioned in communities, in outer communities, with academics that I hang out, that why this case is important now in 2023, 22, 21 and all this. Why it is important now? And that is what I told them, that genocide can never be excused or forgiven or forgotten. Genocide is a bloody genocide. And that needs to be recognized, acknowledged by someone, even not the perpetrators. You see, the problem in Canada, people quickly relate to, oh, are you seeking a case in International Court of Justice? Often do people say that, is it the point that
the anxiety amongst the communities exists. I said, of course it might. What do you think? It shouldn't be challenging ICJ. That is what ICJ is made for. And genocide is always a case to be viewed in contemporary lens. তো এটা হচ্ছে আমার প্রথম ভাবে আপনাকে উত্তর দেয়। কিন্তু হচ্ছে দেখেন with due regards to all the changes সেটা তো ঠিক আছে, বাট আমাদের এখন আমি যেটা চাই ব্যক্তিগতভাবে আমাদের অর্গানাইজেশন থেকে আপনাদের সাপোর্টটা পেলে সেটা হচ্ছে এটাকে মিউজিয়ামে আনা এজ এ হিস্টোরিক্যাল বেসিস, ন্যারেটিভস অফ জেনোসাইড। দেখেন বাংলাদেশের জেনোসাইডটা ইউনিক, যেটা আমরা সাবমিশনে লিখেছি ফর মাল্টিপল রিজনস, যেটা খুবই অ্যাপ্রিসিয়েট হয়েছে। নাহলে তো ওরা আগাতো বলুন, চিফ কিউরেটর তো বাংলাদেশে আসতো না, সে জীবনে প্রথম বাংলাদেশে আসছে। ডক্টর অ্যাডাম মুলার জীবনে প্রথম বাংলাদেশে আসছে, তার কষ্ট না, পিয়ার রিভিউ, ইজ এ পিয়ার রিভিউ আমাদের কেসে। তো যেটা হচ্ছে যে দেখেন অনেক ইয়ে থাকবে, কিন্তু এই বাংলাদেশের কেসটা তো ভাই খুবই ইউনিক। একটা কালচারাল যে অপারেশন হয়েছে সবাই পরিচিত, বাট এই অংশটুকুই তো অনেকে জানেন ইন দি ওয়েস্ট, যে বাংলাদেশের যে অ্যাটেম্পট টু জেনোসাইড আর্টিকেল 6 মুখস্থ, আর্টিকেল 2 তে যে 4-5 কারণ, তো এটা তো এগুলো তো বারবার বলার দরকার নেই, ইউ অল নো ইট। কিন্তু আর্টিকেল 2 যেটা বলতেছে, এটা ওয়েস্টে আপনারা অনেকে ট্রাভেল করেন, আপনারা বিভিন্ন জায়গায় গিয়েছেন, বাট আমি যতটুকু করেছি গিয়েছি, people are not aware that 52 happened in Bangladesh. Well, that was the foundation of the case of genocide against these people. 71 is a culmination of all these things, which we all know, but 71 is not the point to be made. Rather, 52 onward, the point is to be made that it's a case of genocide. এবং বাংলাদেশের বাইরে কেউ জানেও তো না, আমাদের আরো চেষ্টা করতে হবে। আমি ভেরি হামলি একটা জায়গায় করছি, এটা এনাফ না। কানাডায় হোয়াটএভার আমরা চেষ্টা করতেছি, বাট এটা আরো জায়গায় যেতে হবে, আরো বহুত, এবং এই জন্যই মানে আপনাদের যে কন্ট্রিবিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই মিউজিয়ামের কন্ট্রিবিউশন ইজ সুপার ক্রিটিক্যাল, ভেরি ক্রিটিক্যাল। এবং আমরা খুব প্রাউড যে আমরা উই আর অ্যাসোসিয়েটেড, উই আর ভেরি প্রাউড। এবং আমাদের যতটুকু সাবজেক্টগুলো আমরা উইল কন্টিনিউ টু অ্যাডভোকেট that Bangladesh genocide is a case people should recognize. দেখেন রিকগনিশনটাই তো আর তো কিছু না, আর কি হবে? আপনি কি রিপারেশন পাবেন? রিপারেশন তো পাবেন না, ওইটা আরেক কেস, আপনার আরেক লম্বা। কিন্তু আমি বলছি যে ভাই রিকগনিশনটাও তো আসতে হবে সামনে, যে পিপল ওয়ার কিলড ফর নো রিজন। এই যে আজকে গ্যালারিতে আমি হাঁটছিলাম, আর ভাবছিলাম ইন্টেলেকচুয়াল কিলিংস, রাইট? তো এটা কি, এটা কয়টা জেনোসাইড এটা হচ্ছে, যে টার্গেটেড ইন্টেলেকচুয়াল কিলিংস, কয়টা জেনোসাইড কেস হচ্ছে? এগেইন আপনারা মোর এডুকেটেড দ্যান আই অ্যাম, বাট ইট ইজ দ্য কেস অফ বাংলাদেশ, ইউনিক। এবং মিউজিয়াম when they receive all this briefing, কারণ অনেক জায়গায় কথা হচ্ছে, স্যাররা কথা বলেছেন সবাই অনলাইনে, সেমিনারে এসে। তো এই মিউজিয়াম এই জন্যই তো কনভিন্স যে না, এটা আসলে আসা উচিত, নাহলে মিউজিয়ামে তো আঘাত হবে। থ্যাংক ইউ। বল, বল প্লিজ। Thank you, sir, for your good delivery. I am very much pleasant to hear you. I am thanking the organizers for inviting me here. However, sir, আপনার লেকচার শুনে ভালো লাগলো যে একটা জিনিস জানতে পারলাম, Canadian Museum for Human Rights is doing well in this regard. আমি মনে করি যে this may be an appropriate venue to exhibit the genocide history of Bangladesh and India. আমার কিছু কথা হচ্ছে যে এই জেনোসাইড in 1971 এরকম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেকগুলো জেনোসাইড আছে। আমরা জানি যুগোস্লাভিয়ান জেনোসাইড, রুয়ান্ডা জেনোসাইড, 4,000 বছরের সভ্যতাকে ধ্বংস করা হয়েছে আজারবাইজানে, এবং সেখানে যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো শক্তিধর রাষ্ট্রগুলো ছিল। তো আমরা জেনোসাইডগুলো দেখছি যে আভ্যন্তরীণ রাজনীতি বা আভ্যন্তরীণ বিভিন্ন প্রেক্ষাপটগুলোকে তারা নিজের স্বার্থে ব্যবহার করে জেনোসাইডগুলো ঘটিয়েছে।
বাংলাদেশের জেনোসাইডে খোদ পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইন্ধন দিয়েছে। তেমন অবস্থায় সারা বিশ্বের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা আধিপত্য বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের যে একটা দরমহর, বাংলাদেশের জেনোসাইড রিকগনিশনের ক্ষেত্রে এই দুইটা রাষ্ট্রের ব্যাপারে আপনারা যারা কাজ করছেন এটার সঙ্গে, আমি লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ ডুইং ওয়েল এবং তাদের যে কাজ মফিজুল স্যার, আমি আরো দুই একটা প্রোগ্রাম এখানে আসছিলাম, তো অবশ্যই অ্যাডমাইরেবল। এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে বাধা সৃষ্টি করছে, পাকিস্তান যেখানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে তাদের যে একটা সম্পর্ক, বা বাংলাদেশের যে ইন্টারনাল যে পলিটিক্যাল সিচুয়েশন, ম্যাডাম বললেন যে এই যে স্বাধীনতা বিরোধী শক্তি, এটা তো যৎসামান্য, কারণ ওই সময় তো সবাই মানে স্বাধীনতার পক্ষে ছিল। আসলে বাংলাদেশের জেনোসাইড রিকগনিশনের ক্ষেত্রে আমাদের মূল বাধাটা কোথায়? আপনারা যারা কাজ করছেন, আমাদের একটু, আমরা তো নেক্সট জেনারেশন, আমরা তো আসলে ওই বিষয়টা ওইভাবে জানতেছি না। আপনারা মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এই ব্যাপারে, যেমন ক্যানাডিয়ান মিউজিয়াম আপনারা ওপেন করেছেন এবং সেটা ভালো একটা উদ্যোগ, অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি। মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনারা এই জায়গায় কিভাবে আপনারা মানে তাদেরকে কাজ করানোর জন্য, তাদেরকে রাজি করানোর জন্য, কারণ তাদের তো একটা অবশ্যই রোল আছে। আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস বা যত ক্রিমিনাল কোর্ট আছে আন্তর্জাতিক পর্যায়ে, সেখানে মামলা করেও কিন্তু আমরা রিকগনিশন পাবো না যদি না মার্কিন যুক্তরাষ্ট্র এখানে থাকে। তার এমন একটা প্রভাব এখন আমরা দেখতে পাচ্ছি। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে আসলে আপনাদের চিন্তা ভাবনাগুলো কি? আমরা একটু জাস্ট আমরা ছাত্র হিসেবে বা আমরা জেনারেশন হিসেবে জানতে চাচ্ছি যে আপনারা একটু কাজ করছেন। থ্যাংক ইউ স্যার। না, খুবই ইনসাইটফুল প্রশ্ন। তো সামগ্রিকভাবে আমি যেটা বুঝলাম আপনার প্রশ্ন থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি আছে বর্তমানে এবং কি হতে পারে ভবিষ্যতে। মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি, স্পেশালি ফরেন পলিসি 71-এ যেটা ছিল আর বর্তমানে যেটা আছে, এটাকে আসলে তুলনা করা ভেরি ডিফিকাল্ট। 71-এ আমরা সবাই আর্চার ব্লাডের ব্লাড ট্রিটমেন্ট করেছি। আমি আমার অনুষ্ঠানে 2-3টা জায়গাতে আমি সরাসরি কয়েকটা প্যাসেজও পড়েছি, যেটা ভেরি ইন্টারেস্টিং ফর মি। এবং আমি মমতা স্যারের সাথে চেষ্টা করছি কোঅর্ডিনেট করার, এই আমরা যদি এটা লঞ্চ করি যেদিন, আমি খুব সম্ভবত আর্চার ব্লাডের মেয়ে যিনি আসছিলেন বাংলাদেশে, ওনাকে আমি সম্ভবত নিয়ে আসবো ইন পার্সন অনুষ্ঠানে, চেষ্টা করছি আর কি, দেখা যায়। সো মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে একটা জেনারেল অবজারভেশন করি, তারপরে আর আমি স্পেসিফিক্সে যাবো হয়তো। মার্কিন যুক্তরাষ্ট্র একটা খুব ইন্টারেস্টিং একটা দেশ, যার অনেকগুলো ভূমিকা আছে, অনেকগুলো। একটা আমরা সরাসরি দেখি বাইরে বিভিন্ন জায়গায় ইন্টারভেনশন এবং কমপ্লিকেসিস, সেগুলো তো আমরা জানি। আর বাট অন দ্য আদার সাইড, আমি নিজে রোটারি করি, আমি রোটারি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্লাবস ইন ক্যানাডা। সো আমি আমাদের রোটারি অনেক নেটওয়ার্ক আছে এখানে, এবং এরা সবাই হচ্ছে আউটস্ট্যান্ডিং সব হিউম্যান বিংস। তারা বিভিন্ন রকম পিস অ্যাক্টিভিটিস, আপনাকে আমি লিস্ট দিলে আপনারও হয়তো বিরাট লিস্ট। আমরা কাজ করি, আমরা খুব রিসেন্টলি একটা প্রজেক্ট লঞ্চ করলাম, এটার নাম দিয়েছি আমরা রুলস অফ ল অন আর্থ। সো আমাদের ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন, ইটস এ প্রজেক্ট লঞ্চ, 8 তারিখে ফর্মাল ইনোগ্রেশন হবে। এই প্রজেক্টে আমরা বলতে যাচ্ছি যে দুনিয়াতে আসলে রুলস অফ ল না থাকলে দুনিয়া তো ওই এনার্কি তো চলতেই থাকবে, চলতেই থাকবে। যে দেশ তার ভালো লাগবে না, শক্তি আছে আরেক দেশে গিয়ে ঢুকে পড়বে, একটা দেশ কন্টিনিউয়াসলি ওয়ার ক্রাইম করে যাবে বিভিন্ন জায়গায়। সো রুলস অফ ল অ্যাবসেন্সের জন্য আসলে হয়, এবং এনফোর্সমেন্ট আর তো নাই। ইউনাইটেড নেশনস ইজ নট অ্যান এনফোর্সমেন্ট বডি। তো যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভূমিকা আছে, কিন্তু স্টেট লেভেলে ভূমিকাটা কন্ট্রোভার্সিয়াল এবং আমার মনে হয় না ভেরি কন্ডিউসিভ টু আওয়ার কজ। আই ডোন্ট থিংক সো। বাট আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলে যাই বাংলায় যে গ্রাসরুট লেভেলে হাজার হাজার আমেরিকানদের সাথে আমাদের যোগাযোগ হয় এই প্রজেক্ট নিয়ে। এরা সবাই মনে করে যে এটা একটা ভ্যালিড প্রজেক্ট এবং এটা সাপোর্ট করতে হবে, সামনে যাওয়া উচিত এবং অ্যাপোলজি পাওয়া উচিত। আরেকটা বিষয় আপনাকে আমি একটু ইয়ে করে দিই, সেটা হচ্ছে দেখেন, মামলা ধামলা করে রিকগনিশন হয়। আইসিজেতে মামলা করতে গেলে আপনার যে লজিস্টিক্স লাগে, এই লজিস্টিক্স
পারবোই না, আমার মনে হয় ফ্লোরে কেউ আছেন আপনারাও পারবেন। তো ওগুলো বিষয় না, বিষয়টা আমি চাচ্ছি যে আমার যে ক্যাপাসিটি আছে, স্কেল অফ ইনফ্লুয়েন্স আছে এখানে, ক্যানাডিয়ান পার্লামেন্ট এটাকে একটা মেম্বার বিলে এটাকে বলুক যে এগুলো আছে। এইটা মিউজিয়ামে যখন ঢুকবে, মিউজিয়ামে এটা 1 বছর রান করার কথা, 1.5 বছর রান করার কথা, তারপরে কিছু পার্মানেন্ট যদি আমরা দিতে পারি দিলাম, আর না হলে সাথে সাথে আমি মুভ করবো পার্লামেন্টে। এবং আমি জাস্ট চেষ্টা করছি একজনকে আমার দরকার, একজন এমপি যে আমার সাথে কাজ করবে, দেখা যাক। বাট কথা হচ্ছে ওই রিকগনিশনটা ইন্টারন্যাশনাল হলে তারপরে এইটা ইউএন এর কিছু বডিজ আছে, যেমন আমরা খুব শীঘ্রই হয়তো ইকোসকের মেম্বার হবো আমার অর্গানাইজেশন। ওইসব ইয়েতে আমরা তখন একটা ক্যাম্পেইন রান করতে পারি ভবিষ্যতে, যেখানে প্রতি বছর যখন জেনারেল অ্যাসেম্বলি হয় সেপ্টেম্বরে, আপনারা সবাই জানেন, প্রায় 3rd উইকে, 2nd 3rd উইক, ওখানে সবাই যায়, সবার অল স্টেক, ওইখানে সাইড লাইনে আমরা এটা করতে পারি অনুষ্ঠান, যে কেস অফ বাংলাদেশ রিকগনিশন, কেস অফ বাংলাদেশ রিকগনিশন, এটা ফ্রি, আপনার টাকা পয়সা লাগে না, কিছু না, জাস্ট যাবে ওখানে কন্টিনিউয়াস প্রেজেন্ট করবে। সো এই ধরনের রিকগনিশনটা আমি চাই, এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু আমি লজিস্টিক্যালি এগুলো কাউকে বলিও নাই, কাউকে, কারণ এগুলো মানুষ সবাই আমাদের একটা প্রবলেম আছে, আমরা আগে ভাবি যে আসলে আপনার ধান্দা কোথায়, ওইখানে গিয়ে সব ফ্যাসিলিটেশন। সো ওই ডিসকাশনে আমি ঢুকতে চাই না, কারণ সবাই মনে করেন যে মোটিভ, এবং আমি তো প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছি মোটিভ নাই, বাট মোটিভ নাই বললেই তো ডিফিকাল্ট, মোটিভ না থাকে এটা আমাদের একটা টিপিক্যাল একটা মানে সমস্যা। কি স্যার আর একটু একটা সুপারিশের একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে জেনোসাইড ইন 1971 এটা সম্পর্কে বাংলাদেশের আপামর জনসাধারণ ওইভাবে জানে না, যতটা শিক্ষিত মানুষ যেভাবে জেনোসাইডটাকে মিন করে। তো লিবারেশন ওয়ার্ল্ড মিউজিয়াম অথবা এই ধরনের যে অর্গানাইজেশনগুলো কাজ করছে, আমার মনে হয় যে জেনোসাইড ইন 1971টাকে একদম দোরগোড়ায় ওইভাবেই আমাদের মনে হয় মিনিং তুলে ধরা উচিত। এবং সেই সাথে যে রিকগনিশন, স্টেট রিকগনিশন আন্তর্জাতিক আইনে আছে, তো জেনোসাইড রিকগনিশনের যে ইম্পর্টেন্সটা, এটা আমাদের জেনারেশনটা কিন্তু জানে না। জেনোসাইড ইন 71 সম্পর্কে কিছু টপিকস সিলেবাসে অন্তর্ভুক্ত করা আছে, আমার মনে হয় স্কুল কলেজে লেভেলে বা ইউনিভার্সিটি লেভেলে নাইভেটাইজ হতে পারে, কিন্তু রিকগনিশন যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা মামলা মোকদ্দমা করেও কিন্তু হয় না যতক্ষণ পর্যন্ত না পরাশক্তি রাষ্ট্রগুলো বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আধিপত্যবাদ বিস্তারের রাষ্ট্রগুলো রিকগনিশন করবে। কারণ তারা রিকগনিশন করার সাথে আমরা ভালো করেই জানি যে পরবর্তী এই ধরনের ঘটনাগুলোকে ভ্যালিডিটি দেওয়ার জন্য তারা রিকগনিশন করে। যেমন গাজায় যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, সেটা একদম রীতিমতো আন্তর্জাতিক আইনের ভায়োলেশন এবং জেনোসাইড, অথচ তারা কিন্তু যে কোনো জেনোসাইড বলতেছে। তো এই ক্ষেত্রে স্যার, যখন বাংলাদেশের আপামো জনসাধারণ রিকগনিশনটাকে বুঝবে, তখন এমনিতে রিকগনিশনের জন্য উদ্বেলিত হবে। আমার মনে হয় স্কুল কলেজের প্রত্যেকটা জায়গায় জেনোসাইড 1971 যেমন এই ইতিহাস চেষ্টাকারীরা যেন আমরা জানাচ্ছি, এটা রিকগনিশনটা সেইভাবে সিলেবাস অন্তর্ভুক্ত করা দরকার। এবং আমি অবশ্য আমার কোনো এক্সপার্টিস নাই আপনাদের এখানে বাট আমি আপনার সাথে 100% একমত। এবং আমরা ওখানে যেটা আসলে করতে চাচ্ছি এবং করতে চাচ্ছিলাম, যেটা এখন আমরা খুব স্লো বিকজ অফ সাপোর্ট, সেটা আমরা চাচ্ছিলাম যে ক্যানাডিয়ান যে সোশ্যাল সায়েন্স কারিকুলাম আছে, ওখানে ইন্টারন্যাশনাল গ্লোবাল স্টাডিজ একটা সেকশন আছে, ওইখানে গ্লোবাল স্টাডিজে আমরা যে জেনোসাইড, হিউম্যান রাইটস ভায়োলেশন নিয়ে তাদের একটা সেকশন আছে, ওইখানে আমরা এটা অ্যাজ এ কেস স্টাডি হিসেবে দিতে চাচ্ছি যে ক্যানাডিয়ানরা, বিকজ ক্যানাডিয়ানরা তো আর মানে মিক্স রাইট, তারা যদি একটা কেস পড়ে যে আচ্ছা জেনোসাইড জিনিসটা এরকম, তো এটা হিস্টোরিক্যালি কোথায় কোথায়, আর্মেনিয়া, রোয়ান্ডা এন্ড বাংলাদেশ। সো হবে কি, একটা কেস স্টাডি একটা ইয়াং বাচ্চা এটা জানলো, পড়লো, তারপরে ফার্দার যদি সে এক্সপ্যান্ড করতে চায়, সো আমরা আমাদের ওইখানে আমরা এইটা খুব চাচ্ছি। এবং আপনাকে আমি জাস্ট আজকে বলি, আমি গতকালকে ইমেল পেলাম, কারণ আমরা সবার সাথে কাজ করি জিউস কমিউনিটি, তো তারা আপনার আমাকে জানালো যে চিফ কোঅর্ডিনেটর আছে এডুকেশনের উপর, উনি আমাকে মেইল পাঠালো যে ডেফিনিশন অফ
anti-Semitism has been accepted by the government of Canada এবং এটা ওরা ওদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওখানে পাবলিশ আমাকে লিখেছে। আপনি চিন্তা করুন, Holocaust 45, then fast forward 1954, এতদিন পরে কিন্তু the definition of anti-Semitism is accepted as a official definition in or by the government of Canada. চিন্তা করুন, so এটা হয়েছে তো তারা করেছে। জিউস কমিউনিটি খুব ছোট স্মল কমিউনিটি, কিন্তু তারা কন্টিনিউয়াস এই যে পারসুয়েশন, লবি, রিসোর্স মোবিলাইজেশন, ফান্ড রেজ করছে। এবং আপনি জিনিস বলে যাই আছে, ফান্ড রেজ হচ্ছে একটা কমন ব্যাপার আমাদের। কোনো ইভেন্টে আমরা সাপোর্ট করি, আমরা ফান্ড রেজ করি, মানুষরা আসেন, ডিনার কিনেন, ধরেন ডিনার আমরা প্লেট 100 টাকা রাখি, 100 টাকা আমাদের খরচ হয় 20 টাকা, 80 টাকা আমরা ডোনেশন পাই। এটা খুব কমন একটা বিষয় অনুষ্ঠান করতে গেলে। তো ওইখানেও কিন্তু ট্রিমেন্ডাস ল্যাক অফ রেসপন্স আমাদের কমিউনিটি, ভেরি পুয়ার রেসপন্স। এবং বাট জিনিসটা দেখেন ওই তুলনায় এত অর্গানাইজ ওনারা, এবং ওনারা কিন্তু এটা জাস্ট করে থাকছেন আজকে এতদিন পর, ওই 45 and ওই 22 they have done it. So it is সম্ভব, আসলে it is possible. You just need a continuous relentless persuasion of the topic itself. তারপরে আমি আসবো ইমরানের ক্ষেত্রে। ইমরান স্যার, একটা বিষয় হচ্ছে আপনি বলছিলেন যে বাঙালিরা একটু কানাডায় গেলে একটু কেমন যেন হয়ে যায় না কিছু একটা, যে বিষয়টা আমি কি হয়েছি না না আমি বলছি যে বিষয়টা স্যার, এটার একটু কারণ যদি আমরা একটু পিছন থেকে দেখি বা যদি একটু গোড়ায় গিয়ে দেখি যে আসলে কেন যায় মানুষ কানাডায় বা কেন বাইরে পড়াশোনা করছে, এটার মধ্যে দুইটা গ্রুপ আছে। কেউ আছে হ্যাঁ একটা গ্রুপ আছে যে অ্যাকচুয়ালি হায়ার স্টাডিজের জন্য বা প্রপার একটা জ্ঞানের জন্য আমি যাবো। আরেকটা গ্রুপ থাকে যারা কিনা প্রচন্ড রকম বা নিজের দেশের উপর প্রচন্ড হতাশা নিয়ে তারপর দেশ ছাড়ে, যে না আমার দেশে আসলে আমার কিছু হচ্ছে না, আমার যেতে হবে, আমার এই দেশে কোনো উপায় নেই, আমি প্রপার রিসার্চ কোনো অপশন নাই, প্রপার আমার ফ্যাসিলিটিস নাই, বিসিএস দিতে গেলে আমার হচ্ছে যে কোটার একটা বিষয় থাকে। এবং এই যে আমাদের যুদ্ধ, মুক্তিযুদ্ধ, আমাদের এই জিনিসটাকে, ইতিহাসটাকে ব্যবহার পলিটিক্যালি অনেক জায়গায় অনেকভাবে ব্যবহার করা হয়েছে। তো সেই জায়গা থেকে দেখা যায় মানুষের প্রতি একটা প্রচন্ড রকম হতাশা হচ্ছে, এবং সেই জায়গা থেকে তারা দেশ ছেড়ে কানাডার মতো জায়গা বা বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো দেখা যায় কি যে এই জায়গা থেকে তারা অনেকটা সাইকোলজিক্যাল চিন্তা ভাবনা করে যে আমি আমার নিজের দেশে কিছু পেলাম না, আমি আরেকটা দেশে গিয়ে আমি নিজের দেশকে রিপ্রেজেন্ট করবো। হ্যাঁ, এই ক্ষেত্রে হয়তো বা তাদের মধ্যে একটা বিষয় কাজ করতে পারে। তো এই জন্য আমার কাছে মনে হয় কি ওই কানাডা প্রবাসী বা কানাডা স্টুডেন্টদের জায়গাটা চিন্তা করার সাথে সাথে আমার নিজের দেশটা, দেশের শিক্ষা ব্যবস্থা নিয়েও চিন্তা করতে হবে যে না, যে আমার দেশ থেকে যদি কখনো ফিউচারে যখন যারা যাবে হায়ার স্টাডিজে, তাদেরকে যেন সেরকম তারা মেন্টালিটি নিয়ে যায় এখানে, যেন আমরা মুক্তিযুদ্ধটাকে ওন করি, আমাদের এই আইডেন্টিটি বা আমাদের এই ইতিহাসটাকে আমরা ওন করে তারপরে যেন ওই পাশে যেতে পারি। সো আমার কাছে এই জন্য মনে হয় আমার নিজের দেশেও আমার শিক্ষা কাঠামোর একটা বড় চেঞ্জ। অসম্ভব সুন্দর একটা প্রপোজাল আপনি দিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি আপনার সাথে শুধু অ্যাড করবো যে দেখেন আমার শহরে, এগেইন আমি খুবই লোকাল আপনাকে বলছি কথাগুলো, বিকজ জেনারেলাইজ আমি করতে চাই না কোনোভাবেই, এক এক জায়গায় এক এক সিচুয়েশন। আমার শহরে এখানে আনুমানিক 3 থেকে 4 হাজার স্টুডেন্টসরা বর্তমানে আছে, বিভিন্ন লেভেলে পড়ালেখা করছে। 3-4 হাজারের মধ্যে আমি চাইছি মাত্র 30 জন অনলি থাকে আসেন, আপনারা আসেন, অনুষ্ঠান করেন, প্রশ্ন করেন, এনগেজ করেন মানুষদেরকে, অনলি 30 জন। দেখেন 3000 সাড়ে দেব পার্সেন্টেজ অনুযায়ী 3%-এরও কম আছে। আমি শুধু চাইছি যে একটা সামান্য একটা অংশ আসে। আপনি যেহেতু বললেন সাইকোলজিক্যাল কারণ আসলে তাই, আমি যেটা শুনি তাই, কারণ একটা লার্জ অংশ বাংলাদেশ থেকে যায় যারা খুবই ক্ষুব্ধ, এবং এটা গভর্নেন্স নিয়ে, পলিটিক্স নিয়ে, ইকোনমি নিয়ে খুবই ক্ষুব্ধ, মানে ট্রু এক্স্যাক্টলি। এবং এটা তো আসলে আমার কাছে কোনো সলিউশন নাই, আপনারা এই জানবেন ভালো কেন ক্ষুব্ধ, বা এটা একটা বিরাট ফ্যাক্টর। ইউ আর 100% রাইট, 100%। এবং এই ধরনের বিষয়গুলো, যেমন আমরা যেটা বলছি, এগুলোতে আসলে মোটিভেশনটা কাজই করে, মোটিভেট করা যায়।
আমি চেষ্টা করছি অনেক, বাট আই ফেল। থ্যাংক ইউ প্রফেসর ভাই। আমার মনে হয় যে যেহেতু শেষের দিকে কোয়েশ্চেন করছি কিন্তু মিনিটে অনেক কিছু আলোচনা হয়েছে এবং আমি আসলে শুরু থেকে এটাই যে প্রশ্নটা আপনি তুলেছিলেন সেটাই বোঝার চেষ্টা করছিলাম যে কেন আসলে রেজিস্ট্যান্স, যৌক্তিকতা কি বা এটা কীভাবে আসলে ওভারকাম করা যায়। তো অনেকগুলো বিষয় উঠে এসেছে যেগুলো হয়তো বা ওই অর্থে ক্যানাডার ভেতর থেকে যে রেজিস্ট্যান্স এটা বোঝার জন্য আমাদেরকে ফিউচার অনেকের কথা বলতে সেটা উঠে আসে ন্যাশনাল পলিটিক্স, যেভাবে ইতিহাস চর্চা বাংলাদেশে হয়, সেখানে বিভিন্ন স্টেক হোল্ডারদের যে রোল সেই রোল আমরা কতটুকু প্লে করছি, কীভাবে করছি সেটা একটা কন্টেক্সট আমার উঠে এসেছে। আমি জেনোসাইড নিয়ে যতটুকু কাজ করি আমার খুব স্বল্প অভিজ্ঞতা এবং আমার এক্সপার্টিজ আসলে সেই অর্থে নাই, কিন্তু যেহেতু বিভিন্ন ফোরামে জাদুঘরের পক্ষ থেকে এবং আমাদের সেন্টারের পক্ষ থেকে বিভিন্ন কনফারেন্স আমার অ্যাটেন্ড করার সুযোগ হয়েছিল, তো সেখানেও আমি আমার কয়েকটা এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি তাহলে হয়তো একটু বুঝতে সুবিধা হবে আসলে কেন এরকম হচ্ছে। আপনি আইজিএস এর কথা বলেছিলেন, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জেনোসাইড স্কলার্স, এবং এই অ্যাসোসিয়েশনের কাছ থেকে আমাদের রিকগনিশন পাওয়ার যে একটা লম্বা স্ট্রাগল, এটা সম্পর্কে আপনি জানেন, এখানে যারা প্রেজেন্ট আছে তারা অনেকেই জানেন। তহিদ ভাইয়ের কথা আমি স্মরণ করতে চাই, উনি প্রথমে শুরু করেছিলেন, আমরা সাপোর্ট দিয়েছিলাম এবং সেখানে অনেক ইন্টারন্যাশনাল ভালো ভালো জেনোসাইড স্কলারশিপ থাকার পরেও আমরা নানা ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে ফাইনালি আমরা 2022-এর শেষের দিকে ওই রিকগনিশনটা পাই। এবং গ্লোবাল একটা আমি বলবো যে কাইন্ড অফ অ্যামনেশিয়া কাজ করে বাংলাদেশের এই জেনোসাইডের প্রতি, মানে আমি সব বুঝতেছি তারপর না বোঝার একটা ভান করে। এটা ওই ফোরামে আমি 2বার গিয়েছিলাম কনফারেন্সে, 2020-তে যখন যেটা কোভিডের সময় অনলাইন কনফারেন্স, 3টা কনফারেন্স অ্যাটেন্ড করার পর আমার কাছে এটা মনে হয়েছে যে গ্লোবাল জেনোসাইড স্কলার্স তারা সামহাও বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে এটাকে জেনোসাইড না বলা সেই জিনিসটা নানা সময় ধরে প্রমোট করে গেছে এবং ওই জায়গাটা আমাদের একটা ফাইটের বিষয় ছিল। ক্যাম্বোডিয়াতে 2019 সালে যখন আমরা যাই তখন একটা ইউনিক সিনারিও, আমি খুবই তখন একজন মানে আর্লি কেরিয়ার রিসার্চার, মাত্র ইউনিভার্সিটিতে পড়ানো শুরু করেছি, বাংলাদেশ জেনোসাইড নিয়ে একটা গ্রুপ আসলো, মানে কোট আনকোট বাংলাদেশ জেনোসাইড না, তারা 1971 নিয়ে একটা এক্সিবিশন নিয়ে আসলো, কিন্তু তারা সেটাকে বললো যে এটা হচ্ছে হিন্দু জেনোসাইড এবং সেখানে নানা কিছু প্রেজেন্ট করলো যার মধ্যে অনেক কিছু ডিসটর্টেড ছিল। যেমন একটা ছবি তারা ইউজ করেছিল যেটা কিনা বাংলাদেশের ম্যাসকিউলিনকে রিপ্রেজেন্ট করে না, ছবিটা ইন্টারনেট থেকে নেওয়া এবং ছবি হচ্ছে ক্যাম্বোডিয়ান জেনোসাইড। তো ইনস্ট্যান্টলি আমরা এটা চ্যালেঞ্জ করি, তর্ক বিতর্ক হয়, অর্গানাইজার যারা ছিল তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি যে দেখো ন্যারেটিভ ডিফারেন্ট হতেই পারে, কেউ এটাকে হিন্দু জেনোসাইড বলতেই পারে, কিন্তু যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে এবং যেই ছবিগুলো এখানে ব্যবহার করা হচ্ছে তোমরা চিন্তা করতেছো যে তাদেরকে এক ধরনের অ্যাওয়ার্ড দিবা, মানে এরকম আলোচনা হয়ে গিয়েছিল যে তাদের এক্সিবিশনের জন্য তাদেরকে আর্টিস্টিক একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে। বাট তারপর আমাদের এই চ্যালেঞ্জের কারণে সেটা সাকসেসফুল হয় না এবং প্রত্যেকটা প্যানেল যখন ডিসকাশনগুলো হতো আমরা বোঝার চেষ্টা করতাম যে আসলে কী বলতে চাই। এর সাথে যদি আমি রিলেট করি, ইফ আই এম নট মিস্টেকেন 2021 বা 22-এর দিকে ইউএস কংগ্রেসে একটা রেজুলেশন প্রেজেন্ট করা হয়েছিল, বাইপার্টিসান, ডেমোক্রেটিক এবং রিপাবলিকান, এবং সেখানেও তারা হিন্দু জেনোসাইড কথাটা বলেছিল। এবং আপনার এই পুরো ডিসকাশনটা শোনার পর এবং কিছুদিন আগে ট্রাম্পের যে টুইটটা, আমি তো জানার চেষ্টা বা বোঝার চেষ্টা করি ক্যানাডা থেকে এরকম কিছু যে না আমরা বাংলাদেশ জেনোসাইড করবো না, বাট আমরা একটা ডিফারেন্ট জেনোসাইড করবো, এরকম কি কোনো রেজিস্ট্যান্স, আমি জানি না রেজিস্ট্যান্স বলবো কিনা, এরকম ডিফারেন্ট ন্যারেটিভ কি কখনো এসেছে? আমি 2013-তে 14 থেকে প্রথম ইয়ে আসলো সাবমিশন এবং ওনারা যে করছিলেন ওইটা আমি করেছি, তো ওনারা মনে ফ্যাক্ট দিয়েছেন এসে, কিন্তু আমি যখন কথা বলা শুরু করেছি আমার তো পুরো মানে কনটেক্সটই ছিল যে এটা বাংলাদেশ হতে হবে, বাংলাদেশের বাইরে কিছু নাই। আমি কথা বলতেছি বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের কেস নিয়ে, এবং বাংলাদেশের এটা আসলে কেন রিলেভেন্ট ইন টার্মস অফ অল আদার পার্সপেক্টিভ, এটা হচ্ছে আমার কথা। ক্যানাডাতে আমি শুনি, ক্যানাডাতে শুনিনি, আর মিউজিয়াম খুবই সিক্রেটিভ, কারণ মিউজিয়ামে আনলেস এটা একটা সার্টেন ইয়ে করতে যায় ওরা আপনার সাথে কোনো রকম আলাপই যাবে। জেরেমির সাথে আমার ইয়ে ভালো, সম্পর্ক ভালো বলবো, বন্ধু বলি আমরা বিভিন্ন জায়গাতে, এবং তাকে আমি অফ দ্য রেকর্ড জিজ্ঞাসা করি, আমি এগুলো কিছু পাই। তবে
মাইন্ডেড এবং কানাডা এগুলো নিয়ে খুব একটা ইয়ে হয় না। তবে আপনাদের সবাইকে আমি একটা তথ্য দিয়ে শেষ করবো আজকে, সেটা হচ্ছে যে কানাডাতে হলোকাস্ট ডিনায়াল ইজ এ ক্রিমিনাল অফেন্স। You cannot deny Holocaust. আপনি পাবলিকলি বললে you will be subjected to incitement, which is a criminal offense. So genocide denial একটা বিষয় আছে. It's a very, I would say, common term nowadays. অনেক জায়গাতে দেখবেন এটা বলে. So, but আমি মনে করি Canada is still a country which has so much of pluralism, and especially in the legislative structure, you can always bring these things up. Islamophobia, Canada, again, is a very current issue. 18 তারিখের অক্টোবরের আমার সেশনে আপনারা যদি ইউটিউবে যান আপনারা দেখবেন আমি ইনভাইট করেছি জাস্টিন ট্রুডোর আমাদের প্রধানমন্ত্রীর স্পেশাল রেপোর্টিয়ার অন ইসলামোফোবিয়া ডক্টর আমিরা আলদাউই, তার লেকচারটা পুরোটাই আপনি পাবেন ওখানে। আমি ওনাকে পার্টিকুলারলি নিয়ে আসছিলাম যে হাউ টু কনটেক্সচুয়ালাইজ social polarization based on Gaza war. From the other side, MP Anthony Hofstadter, উনি কথা বলছেন, আর এই সাইডে আমি ইসলামোফোবিয়া। So Islamophobia is getting a lot of Canada. নাইলে তো ট্রুডো তো একজন রেপোর্টিয়ার নিয়োগ দিতেন না অফিসিয়ালি। So I'm just making a point that Canada is still a country where you can talk about it, pursue about it, এবং in majority সম্ভব Canada. But America, I doubt ওনাদের যে স্ট্রাকচার আছে এগুলোতে, unless you have a very strong lobbyist employed somewhere, it is very difficult to get it through. ওখানে তো ওয়ার কথাটাও ব্যবহার করা, এটাকে নিউট্রালাইজ করে বলতে হবে এরকম। হ্যাঁ, তবে আশার বিষয় হচ্ছে আপা যে আমি আমেরিকান একটা বিষয় সবসময় আশাবাদী, despite all their problems, যে ওখানে একটা অ্যাক্টিভিজম আছে, against আছে, এবং there are a lot of people, hundreds, thousands, আমি কথা বলি, যোগাযোগ করি over this period, এবং তারা সবাই কিন্তু এগুলো চায়। এবং দেখেন আমি বলবো এটা খুব শেষ করে যে আর্মেনিয়ান জেনোসাইড রিকগনিশন তো আমেরিকা দিয়েছে, এবং আমেরিকাতে টার্কিশ লবি তো আছে, এখন টার্কিশরা এটা তো মহা হ্যাপার, কিন্তু এটা বুঝছে তো আমেরিকা করছে তো। সো ওইভাবে ব্ল্যাঙ্কেট কিছু না বলে আমার মনে হয় যে কানাডা আছে, তবে হ্যাঁ আমেরিকানরা যদি আপনার সাইডে থাকে ইট ইজ ইজি। In any case, lobbying anything, getting it through anywhere, it is always far easier যদি আমেরিকানরা আপনার সাথে থাকে, কোনো ডাউট নেই। Thank you. Thank you. Any last question? We'll take one more question and then we'll end. জি। আসসালামু আলাইকুম স্যার, আমি আজকে ফার্স্ট বলতে গেলে স্যার এখানে একটা ফার্স্ট থেকে একটা কথা বলা হয়েছে কমিউনিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের কী করা উচিত। তো সেই ক্ষেত্রে স্যার আমি নিজেও একটা অর্গানাইজেশন চালাই আমার নিজের, তো এটা হচ্ছে ইউথ অর্গানাইজেশন। স্যার আমি যখন আমার দিক থেকে স্যার আমার চেয়ে আপনি হয়তো ভালো জানবেন সেই বিষয়টাতে আমি বলতে চাই, আমাদের বাংলাদেশের কমিউনিটি থেকে যারা বর্তমানে কানাডা বলেন বিভিন্ন দেশে যাচ্ছে, আমরা সবাই কিন্তু সবার সাথে অ্যাটাচমেন্ট রাখতে পারি না। তো সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে আমি যখন স্যার আমার কমিটিতে আমি এক্সিকিউটিভ কমিটি যখন দিব, তখন আমি যখন মেম্বার কালেক্ট করছিলাম, ঠিক তখন স্যার আমার একটা প্ল্যান ছিল আমি স্কুল বেসিসে হোক বা কোনো কলেজ আমি ক্যাম্পেইন করব, এমনভাবে করব যাতে আমি তাদেরকে ভালোভাবে মোটিভেট করতে পারি যে আমি এমন একটা ইউথ অর্গানাইজেশন করতে যাচ্ছি, তো এখানে আমরা এইভাবে কাজ করতে চাই। তো সেক্ষেত্রে স্যার আমাদের কানাডার যে কমিউনিটি আছে, আমি স্যার আমার ব্যক্তিগত মতামত, সেই ক্ষেত্রে আমাদের স্পোর্টস ইভেন্ট যেগুলো হয়, যেমন বাংলাদেশে যে কোনো যদি খেলা হয়, তখন স্যার আমাদের বাংলাদেশ কমিউনিটি থেকে দেশের কানাডা থেকে বলেন, আমি কানাডা থেকে বলছি স্যার, তো প্রত্যেকটা রিজিয়ন থেকে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট বলেন বিজনেসম্যান বলেন সবাই কিন্তু পার্টিসিপেট করে নিজের দেশকে সমর্থন করার জন্য। তো স্যার সেই ক্ষেত্রে আমরা চাই আমার ক্ষেত্রে স্যার আমরা এমনভাবে একটা ক্যাম্পেইন করতে পারি, ধরেন স্যার আমার ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছে, তো আমরা ঠিক সেই সময় আমাদের বাংলাদেশের মানুষ বলেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, বাংলাদেশের ইন্ডিয়া বলেন, আমরা স্যার পরিস্থিতির শিকার হয়ে দেশপ্রেমিক হয়ে যাই, যেমনটা আমাদের যে আন্দোলন হয়েছে সেই ক্ষেত্রে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা যে আমরা এভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো এটা কখনো কেউ চিন্তাও করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমার পরিস্থিতির শিকার হয়ে আমরা দেশপ্রেমিক হয়ে উঠেছিলাম।
তো সেই ক্ষেত্রে আমি একটু দ্বিমত করবো, পরিস্থিতি না, জি। সবাই দেশপ্রেমিক, কম বেশি। জি জি স্যার। থ্যাংক ইউ। স্যার প্রকাশ করতে গিয়ে স্যার আমি সেই কথাটা বলতে চাই। তো আমার আরেকটা পয়েন্ট অফ ভিউ, ভাইয়া একটা কথা বলেছেন আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রে, যারা পড়ালেখার ক্ষেত্রে আমাদের যারা দেশের প্রতি খুব রেখে আমরা বাইরে চলে যাই। তো স্যার আমি যে মোটিভে আমি আমার লাইফটাকে সাজাতে চাই, আমি দেশের জন্য কিছু করব মানে করব, সেটা হোক দেশের বাইরে থেকে হোক বা দেশের ভিতরে থেকে, আমি দেশের জন্য কিছু করব। তো সেক্ষেত্রে স্যার আমাদের বাংলাদেশের জন্য আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, এটা সারা বিশ্বের, যখন স্যার আমাদের দেশের মধ্যে একটা খারাপ একটা সিচুয়েশন হয়, তখন আমাদের প্রত্যেকটা কমিউনিটি কিন্তু সবাই একসাথেই দাঁড়িয়ে যায় আমরা এটা প্রতিবাদ করতে। তো স্যার সেই জায়গাটাতে স্যার আমরা এমনভাবে মোটিভেট করা যায় স্যার, আপনারা যেহেতু অনেক ভালো প্যানেলে আছেন, তো সেভাবে আমাদের স্টুডেন্ট আমাদের প্রচারেই প্রসার, যেটা আমরা প্রত্যেকটা বিষয়ে খেয়াল করে থাকি। তো সেই বিষয়ের উপরে স্যার আমাদের ইয়াং জেনারেশনকে যদি কোনোভাবে মোটিভেট করা যেত, আমরা দেশের জন্য এমন কিছু করতে যাচ্ছি যেটাতে তোমাদের সকলের অংশগ্রহণটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু আমার তোমার বিষয় না, পুরো দেশের বিষয়। তো সেই ক্ষেত্রে স্যার কি করা যেতে পারে আমি সেই বিষয়ে বলতে চাই। আমাদের ইয়াং জেনারেশনকে যাতে একটু মোটিভেট করার জন্য স্যার কোনোভাবে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় স্যার আমাদের কমিউনিটি ডেভেলপমেন্টটা খুবই সহজ হবে এবং আমরা খুব তাড়াতাড়ি রিচ করতে পারবো স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি ওয়েল আর্টিকুলেটেড। আপনি আমাকে শুধু একটা ইমেল করবেন এখানে, থ্যাংক ইউ স্যার। এবং আই কানেক্ট ইউ। এটা হচ্ছে আপনার কাছে আমার অনুরোধ, আপনি ইমেল করবেন, বাকিটা আপনার সাথে আমি যে যে জিনিসটা আপনি বললেন না, জি স্যার। এক্স্যাক্টলি আমি এটাই মানে আশা করছিলাম এটা হবে সামহাও। এবং আজকে তো অনেকখানি আলাপ করলাম অনেকগুলো বিষয় নিয়ে, বাট এই মোবিলাইজেশনটা আসলে এত দরকার না, এত দরকার, আনবিলিভেবল দরকার। কারণ বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো ধরেন, এটা তো একটা স্টেট লেভেলে যখন আলাপ হয়, এটা এক ধরনের আলাপ হয়, এটা ন্যারেটিভটা একটু অন্য। গ্রাসরুট লেভেলে যখন আলাপ হয় বাংলাদেশে কী হচ্ছে না, এটা আবার আরেক। কারণ আমি কিন্তু আপনার প্রথম যে টেক্সটটা পাই অ্যাবাউট কারেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশ, এটা আসছে কিন্তু জেরেমির কাছ থেকে। আমি মনে হয় ওনাকে জানিয়েছি, জেরেমির যে চিফ কিউরেটর আমাদের এখানে আসছিল, সে কিন্তু আমাকে প্রথম টেক্সট করছে। আপনারা চিন্তা করছেন হাউ ক্লোজ দে আর অবজার্ভিং বাংলাদেশ সিচুয়েশন। সে আমাকে টেক্সট করছে এবং আমাকে বলছে কল মি অ্যাজ ইউ আর ফ্রি, কারণ আমি তো সকালে অফিসে যাই। তো আমি পরে আমি কিছুটা শেয়ার করছি। It came from him, see, not from any Bangladeshi or something, no, it came from him. এবং এই পুরো জিনিসটা মানে এই জন্য আমি আপনার সাথে খুব অনেস্টলি জানতে চাইলাম কি করা আপনার সাথে সাথে অ্যাবসলিউটলি ভ্যালিড। এবং ওখানে আসলে যে মোবিলাইজেশনটা দরকার যে লেভেলে, এটার জন্যই আসলে আমার এখন কথা বলা আপনাদের সাথে। যেমন অনেকগুলো জিনিস আমি এগুলোকে রিভিউজ করবো আমাকে ভিডিওটা দেওয়ার জন্য, কারণ আমি এগুলো আবার একটু স্টাডি করবো। কারণ আসলে আমরা বুঝতেছি না যে হাউ টু মোবিলাইজ পিপল, আমরা আসলে বুঝতেছি। এবং দেখেন এটা অনেকখানি জায়গায় এটা যেতে পারে, এই প্রজেক্টটা যাওয়ার পটেনশিয়াল আছে। স্যারের সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে, ইভেন লাস্ট বার্সেলোনাতে আমরা এটা নিয়ে আলাপ করছি যে এটা নেক্সট কোথায় নেওয়া যায়, এবং অনেক জায়গাতে এটা করা যায় এবং করা যেত। এবং পার্মানেন্টলি আমি যেটা আপনাদের বললাম যে একটা কেস হিসেবে কারিকুলাতে আনা যেত, যেটা কানাডা খুব অ্যাপ্রিসিয়েট করে। কানাডার এগুলো আছে, হ্যাঁ, ওপেননেস এবং ইনক্লুসিভিটি। এখন খালি দরকার এই মোবিলাইজেশন। এবং দেখেন আমার জন্য তো এটা খুব দরকার, আমার ব্যক্তিগত মোটিভেশন। এখন আমি একটা জিনিস করে যাচ্ছি, আমার পেছনে কেউ নাই, এটা কতদিন আমি বয়ে বেড়াবো? এটা আমার নিজের জন্য দরকার খুবই, কারণ আমি বর্তমানে এই গ্রুপের মধ্যে শুধু একাই আছি in terms of pulling it off, but I will pull it off. I can assure you today that I will see it done. Inshallah. আসসালামু আলাইকুম। স্যার অনেক কিছু করছেন, আপনাকে ধন্যবাদ। আমি মূলত কথা বলছি এই কারণে যে আমার মনে হচ্ছে যে আপনি সফল হতে চাচ্ছেন কিন্তু হতে পারছেন না, আপনার একটা ব্যথা। এই ব্যথার জায়গা থেকে আপনি আমাদের পরামর্শ চাচ্ছেন
তো আমার এই পরামর্শটা হয়তো যথাযথ হবে না, তবুও মনে হচ্ছে যে যেহেতু আমি একজন বাঙালি, জি। আমি এই দেশের সন্তান, জি আমি এই দেশকে ওন করি, সুতরাং এই গ্যাপটা আমার বিবেচনায় Thank you. কোথায় সেটাই আমি একটু বলতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি গ্রামের ছেলে, গ্রামের সাথে আমার যোগাযোগ আছে, যদিও ঢাকায় বসবাস করি। আমার মনে হয় গ্রামের মানুষরা ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে, ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে, অগণিত মা বোন ইজ্জত হারাইছে, বিনিময়ে স্বাধীনতা পেয়েছি, দ্যাটস রাইট। এখন এটা নেই সেটা নেই ওটা নেই, রাজনীতি নেই সেটা নেই, এর ভিতর দিয়ে তারা সীমাবদ্ধ আছে। এই গণহত্যার স্বীকৃতি পাই নাই, জেনোসাইডের এই যে আন্তর্জাতিক স্বীকৃতি পেলে কি হবে বা কেন আমরা পেলাম না, এটা তারা জানেও না। এই না জানার থেকে কি হচ্ছে, আমাদের বহির্বিশ্বে যারা কানাডার মতো জায়গায় বাঙালি যারা আছে বা অন্য দেশে যারা আছে, তারা কিন্তু আমাদের সাথে কোনো না কোনো ভাবে সুতায় কাটা। কারণ যে পড়তে গেছে অথবা চাকরি করতে গেছে, প্রতিষ্ঠিত হতে গেছে, তার এখানে কিন্তু একটা লিঙ্ক আছে, অন্তত ফার্স্ট জেনারেশন। পরবর্তীতে তার ছেলে মেয়ে ওখানে বিয়ে শাদী করে ওখানে সেটেল হওয়ার পরে তাদের হয়তো দেশের সাথে সংযোগ নাও থাকতে পারে, কিন্তু এই ফার্স্ট জেনারেশনের সাথে কিন্তু আছে। অর্থাৎ ওখানকার যে প্রতিধ্বনি, সেই প্রতিধ্বনিটা কিন্তু এখানকার প্রতিধ্বনিরই কিন্তু অংশ। এখানকার প্রতিধ্বনিটা কিন্তু, যেটা আমি বললাম যে গ্রামের মানুষ এটা নিয়ে ভাবে না। যেমন আমরা কমিউনিকেশনের কথা যেটা ভাবছি, আমার কাছে মনে হচ্ছে কমিউনিকেশন খুব বেশি ইম্পর্টেন্ট ব্যাপার না, আর কমিউনিকেশন খুব বাধাও না। এই জিনিসটা যখন হাতে আসে, আমরা জাতীয় কোনো ইস্যুতে যখন দেখি যে এই জিনিসটা করা যাবে না, একটা এসএমএস দিয়ে দেয়, সারা দেশের মানুষ জানে এবং সজাগ হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে অনেকেই আর কিছু করতে পারুক আর না পারুক, সন্ধ্যার পরে বা রাত্রেবেলা টক শো শোনার জন্য কিন্তু টেলিভিশনের সামনে বসে। এই টক শো নিয়ে কিন্তু খুব বেশি এই নিয়ে কিন্তু কথাবার্তা হয় না। আমরা কেন পাচ্ছি না, আমাদের বাধা কোথায়, আমাদের পেলে কি হবে, এটা নিয়ে কিন্তু কোনো মানে ওখানকার যারা আলোচনা করে এই নিয়ে কিন্তু আসলে আলোচনা করতে আমরা শুনি না। আমি অন্তত শুনি না, কেউ যদি শুনেন সেটা হয়তো বিচ্ছিন্ন হতে পারে ঘটনা। এখানে কিন্তু কোনো মেসেজ আসে না। যেমন এই যে আলোচনাগুলি, এটা একটি ইম্পর্টেন্ট আলোচনা, কিন্তু এটা কিন্তু বাইরের মানুষ জানে না, কিছু লোক সীমিত লোকেরা জানে, বা এর উপর তলায় যে বসে আছে এখন অনেক অফিস করতেছে, সেও কিন্তু জানে না কি আলোচনাটা হচ্ছে। আমি মনে করি যে এই আলোচনাটা বাইরে যেমন দরকার, আমাদের দেশের ভিতরেও কিন্তু এটা দরকার, কারণ আমাদের ধারণ করতে হবে। আমার আজকে একটা বিষয়, আমি খুব বেশি কথা বলি না আমার এই ফোন দিয়ে, কিন্তু আজকে যখন আমি মেসেজ পেলাম যে আমার এটা হ্যাকিং হয়েছে, আমার ফেসবুক হ্যাকিং হয়েছে, মাইন্ড করেন না, আমার কথাটা একটু বেশি হতে পারে, তো বলতেছি যে হ্যাকিং হয়েছে। এই হ্যাকিং হওয়ার কারণে আমার বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে টাকা চাওয়া হচ্ছে, কেউ কেউ টাকা একজন অলরেডি 50,000 টাকা দিয়েও দিছে। যেহেতু আমি হাসপাতালে, আমি কথা বলতে পারছি না, আমি বিপদে পড়েছি, আমার হয়ে একজন টাকা চাচ্ছে, না দিলে আমার চিকিৎসা হবে না, এরকম নানা রকম। আবার আরেকজন কাছে উমরায় আমি আছি, সেই উমরার টাকা আমি আটকে গেছি, নানা রকমের কথা। অন্তত 50 জন লোকের সাথে আমি কথা বলছি। কেন বলছি? কারণ আমি ঠিকই গেছি। আমি নিজেকে রিস্ক ফ্রি করার জন্য কিন্তু আমি এখন কমিউনিকেশন শুরু করেছি। তার মানে কমিউনিকেশন কিন্তু আমার কোনো বাধা হলো না যখন আমি এই জিনিসটাকে প্রয়োজন মনে করলাম। একটা জায়গায় যে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গেলাম যে তোমরা আমাকে সাহায্য করো, কারণ আমার হ্যাকিং এর পরে শুধু অর্থ না, কোনো একটা ছবি আপলোড করে দিয়ে কোনোভাবে আমাকে আরেকভাবে করতে পারে। তো সেখানে যে আমার এখানে এক ভাই আছেন, উনি আমার সাথে আছেন, উনি সহ গিয়েছিলাম। সেখানে এন্ট্রি করতে যাওয়ার পরে আমার এখানে যদি কোনো থানায় করতে হয়, তাহলে আমার স্থানীয় একটা ঠিকানা দিতে হবে। স্বাভাবিকভাবে মুক্তিযুদ্ধ জাদুঘরকে দিছি। এটা দেওয়ার পরে ওনার প্রশ্ন হচ্ছে, যিনি আমাদের রক্ষা করবেন উনি কতটুকু আমাদের ধারণ করেন, তার প্রমাণ হিসাবে বলতেছেন আপনাদের পুরায় শেষ করে নেই। কিছুক্ষণ আগের ঘটনা, এইটাই যদি আমার ধারণ হয়, তার মানে আমরা এখনো নিজেরা ওই জায়গাটা পৌঁছাতে পারি নাই যে আমাদের এই গণহত্যার স্বীকৃতির প্রয়োজন আছে এবং এটা পেতেই হবে। আমরা পেতেই হবে জানার পরে, বুঝার পরে, আবেগ দিয়ে রক্ত দেই, জীবন দেই, যেটা বিভিন্ন সময় কিন্তু প্রমাণিত। আমরা ওই জায়গাটায় যেতে কেন পারছি না, সেই জায়গার জন্যও কিন্তু মনে হয় রিসার্চ দরকার। ধন্যবাদ স্যার।
এক্সেলেন্ট। আমার কোনোই উত্তর দেওয়ার ক্ষমতাই নাই আপনার এই চমৎকার এবং প্রাঞ্জলভাবে আপনি যে জিনিসটা শেয়ার করলেন। আম, মানে আর কিছু অ্যাড করতে চাই না, আমরা অনুষ্ঠান শেষ করবো, বাট দুটি শেষ কথা বলি। মফিদুল স্যার যদি কিছু বলেন এট দি এন্ড, বাট আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে অ্যাসিওর করে যাই এটা আজকে, ইনশাল্লাহ আবার দেখা হবে সামটাইম সামওয়্যার, যে আমি এটা ব্যক্তিগতভাবে এটা চালিয়ে নিয়ে যাব যতদূর যাই। মিউজিয়ামটা একটা অংশ, আমাদের এক্সিবিশনটা হয়ে যাক ইনশাআল্লাহ, সহি সালামত হয়ে গেলে আপনাদের সাথে আমার তো যোগাযোগ থাকবেই থ্রু অ্যান্ড আপনারা জানবেন কম কী হচ্ছে, আমি লাইভ স্ট্রিম করবো, ওগুলো সব ওগুলো ঠিক আছে, বাট আপনারা আপনাদের লেভেলে জিনিসটা একটু প্রচার করবেন। এইটুকু বলে যাই, ভাই যেটা বললেন, given all these situations that we are through or we are in or we should be done in the future, এগুলো থাকবে আমাদের জীবনে, কিছু করার নেই, বাট তারপরেও আমি ব্যক্তিগতভাবে এটা আমার একটা বিশ্বাস যে ৭১ আমাদেরকে শেপ দিয়েছে যেভাবে, এইটা তো আসলে আনব্রেকেবল এবং এটা কোনোভাবে রিপিট করার কিছু নাই। তো আমি ওই স্পিরিট থেকে এই প্রজেক্টটা ইনশাল্লাহ ক্যারি অন করবো। আর আপনাদের মিউজিয়ামের সাপোর্ট সবার লেভেলেই প্রচণ্ড ক্রিটিক্যাল মুভিং ফরওয়ার্ড, নট অনলি লজিস্টিক্স বাট অলসো সাইকোলজিক্যাল সাপোর্ট দিবেন আপনারা ইনশাল্লাহ আমাদেরকে, আর আমরা আগায় যাব। আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু করে যাই যে রুলস অফ ল অন আর্থ যে প্রজেক্টটা আমরা ৮ তারিখে লঞ্চ করবো, এগেন আমাদেরকে পাবেন আপনারা আমাদের ইউটিউব এবং সবগুলোতে। ওখানে দেখবেন আমার একটা ক্ষুদ্র ইচ্ছা হচ্ছে, এটা একটু সামনে আগালে বছরখানেকের মধ্যে আমি ওইটার মাধ্যমে আমি গ্লোবালি এই জিনিসটা তুলব। এবং ওখানে অনেকগুলো গ্রুপ থাকে, রোটারিয়ানসরা থাকে, প্লাস আপনার ইউরোপিয়ান ইউনিয়ন থাকে। আপনারা সবাই জানেন ইউরোপিয়ান ইউনিয়ন হ্যাজ এ কোর্ট, হিউম্যান রাইটস কোর্ট, এগুলো ফোরাম আছে, বিভিন্ন ফোরাম। আমি ওই ফোরামগুলোতে যেতে পারবো এই কেসটা নিয়ে, কিন্তু আমাদের মিউজিয়ামটা হচ্ছে আমাদের টেস্ট কেস। এইখানে সাকসেসফুলি এটা ঢুকবে এবং এটা শেষ হবে, which will give us a platform to expand. Thank you very much once again for all of you. আপনারা অসংখ্য ভাবে আমাকে আজকে সাপোর্ট করেছেন। আপনাদের অনেক চমৎকার আইডিয়া শুনলাম, আমি নোট নেইনি ইচ্ছা করে, জাস্ট নট টু বি ডিস্ট্রাক্টেড, বাট ইমরান আমাকে বলেছে যে গিভ মি দি সো আই উইল স্টাডি ইট এগেইন, আই উইল বি ইন টাচ। আর আমাদেরকে ফলো করেন, আপনাদের ফলোটা এবং আপনাদের সাপোর্টটা আমার জন্য খুবই খুবই দরকার। ভালো থাকবেন, যেখানে থাকুন, আবার দেখা হবে, কথা হবে। Thank you everyone. Now we would like to request Mofidul Haq sir to deliver his remarks and hand over the token of appreciation. Thank you. আমার মনে হয় যে আমাদের ইয়াং যারা ভলান্টিয়ার রিসার্চার আছো আরও কেউ থাকলে ভালো হতো, কিন্তু উই উইল শেয়ার ইট উইথ অল অফ ইউ। অনেকগুলো কথা এখানে উঠে এসছে, তো সেখানে একটা হচ্ছে যে প্রফেসর আহমেদ যেটা বললেন যে সে তো এখানে কমিটেড হয়ে কাজ করছে ভলান্টারিলি, এবং মিউজিয়ামও তাই। এই মিউজিয়ামও বেসড অন ভলান্টিয়ারিজম এবং লট অফ ইয়াং পিপল আর ইনভলভড। আর we have created a lot of possibility over the years. মিউজিয়ামে যেটা তৈরি হয়েছে, এর যে রিসোর্সেস, আর্কাইভ, আদার অ্যাক্টিভিটিস, এবং সেটার একটা রিফ্লেকশন আমার মনে হয় যে আমরাই ইনভাইট করেছিলাম জেরেমি ম্যাক্রন এবং অ্যাডাম মুলারকে, এবং তারা যখন এখানে এসছে দেখেছে, আমার মনে হয় দ্যাট মেড অ্যান ইম্প্যাক্ট। এবং এই ইম্প্যাক্টটা পসিবল হয়েছে বিকজ অফ দ্য কন্ট্রিবিউশন অফ সো মেনি পিপল। যে এখানে এই মিউজিয়ামে বহু রকম স্টোরি, বহু রকম ডকুমেন্ট, বহু রকম বলা যায় যে নানা ধরনের বোথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল এখানে রয়েছে। ইটস এ গ্রেট ট্রেজার। এবং যে জন্য আমরা মনে করি যে ইয়াং শুড গেট ইনভলভড অ্যান্ড
ডিফারেন্ট রিসার্চের যে পসিবিলিটি এখানে আছে, অ্যাক্টিভিটি করার পসিবিলিটি আছে, সেটা এখন ইয়াং জেনারেশনকে সেটা নিতে হবে। এবং সেটা আমার মনে হয় যে কাউসার ইজ দ্য মিড লেভেল, যারা ইন বিটুইন লিবারেশন ওয়ার অফ 71 অ্যান্ড টুডেজ রিয়ালিটি, আর তোমরা হচ্ছে যারা দোজ হু উইল ট্রাভেল এ লং ওয়ে। তো কাউসার প্লিজ। না 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 না, আই মে মেক এ লং স্পিচ। তো একটা কতগুলো কথা মনে হচ্ছিল এখানে আর কি, যে আমরা রিকগনিশনের জন্য তো এটা যে কোনো ভিক্টিমের একটা ফান্ডামেন্টাল রাইট টু গেট রিকগনিশন ফর দেয়ার ভিক্টিমাইজেশন। আর রিকগনিশনটা কোনো যে সিম্প্যাথি এমপ্যাথি তো বিষয়, কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে টু লার্ন দ্য লেসন ফ্রম হিস্ট্রি। এবং সেই লেসনটা সবার জন্যই খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড অলসো ফর দ্য গ্লোবাল কমিউনিটি, ফর দ্য সিভিলাইজেশন। হলোকাস্ট রিমেম্বারেন্সের কথা যে এখনও বলা হয়, সেটার সঙ্গে তো আরেকটা কথা জড়িত আর কি, যে নেভার এগেইন, যে এই ধরনের একটা সিটি যেন আর কখনো না হয়, কোথাও কখনো না হয়। কিন্তু আনফর্চুনেটলি ইট ইজ হ্যাপেনিং এগেইন অ্যান্ড এগেইন। সো উই হ্যাভ টু লার্ন দ্য লেসন ফ্রম হিস্ট্রি, অ্যান্ড ফার্স্ট থিং ইজ উই শুড নট ফরগেট দ্য পাস্ট। তো ফলে রিকগনিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর us, for the international community, for Canada, for USA, for people everywhere. আর এই রিকগনিশনের কাজের সঙ্গে রিমেম্বারেন্সটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আর সেখানে মিউজিয়াম হ্যাজ এ গ্রেট রোল টু প্লে। আর মিউজিয়াম ইজ নট জাস্ট দ্য কালেকশন অফ আর্টিকেলস অ্যান্ড ডকুমেন্টস। মিউজিয়ামটা যখন এস্টাবলিশ দিস কানেক্টিভিটি উইথ দ্য সোসাইটি, উইথ দ্য কমিউনিটি, তখন কিন্তু এইগুলো অ্যালাইভ হয়। আমরা যে বলি যে গ্যালারির মধ্যে দিয়ে হেঁটে গেলে একটা ইয়াং ছেলে মেয়ে যখন হেঁটে যাবে, এবং যখন হি or she can feel connected with the object, with the story, with what happened in the past, তখন কিন্তু সেটা একটা রেজারেকশন হয়। ইট টেক্স এ নিউ লিজ অফ লাইফ। আর তার সঙ্গে চলে আসে রেসপন্সিবিলিটি অ্যান্ড কমিটমেন্ট। তো সেখানে মিউজিয়াম আসলে আমরা অনেক কাজ করেছি সিন্স আওয়ার বিগিনিং ইন 1996। তখন তো 25 ইয়ার্স হয়ে গেছিলো আমাদের লিবারেশনের। তারপরে উই হ্যাভ পাস্ট অলসো অ্যানাদার 25 ইয়ার্স। বহু কিছু এখানে আছে, এবং বহু ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে মিউজিয়াম ইজ কানেক্টেড। এবং গ্লোবালিও মিউজিয়াম, যেটা এখানে আলোচনা হলো, IAGS, ইন্টারন্যাশনাল জেনোসাইড স্কলার্স, বা আরও যে জেনোসাইড ওয়াচ বা লেমকিন ইনস্টিটিউট, যারা কিনা, বা ইন্টারন্যাশনাল কোয়ালিশন অফ সাইটস অফ কনসিয়েন্স, যেটা আমরা ওয়ান অফ দ্য ফাউন্ডার ইন 1999। তো এইগুলো আমাদেরকে গ্লোবালি অনেক কানেকশন দিয়েছে, এবং এই কানেকশনগুলো gradually কিন্তু বাংলাদেশ জেনোসাইড ইজ নাও রিকগনাইজড ইন দ্য একাডেমিক সার্কেল। এবং অ্যাডাম জোন্স ভেরি মাচ নোন ইন কানাডা, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, তার বইপত্র, তার পজিশন। এবং অ্যাডাম জোন্সও কিন্তু আমাদের জাদুঘরে এসেছিলেন। ফার্স্ট টাইম হি কেম অন হিজ ওন। তিনি ইজ এ গ্রেট জেনোসাইড স্কলার, কিন্তু অলসো হ্যাভ এ ওয়াইড ইন্টারেস্ট। তার একটা ইন্টারেস্ট হচ্ছে ক্রিকেট, এবং তিনি শ্রীলঙ্কায় এসেছিলেন ছুটিতে, সেবাটিক্যাল লিভে, এবং সেখান থেকে হি কন্ট্যাক্ট উইথ আস, এবং বাংলাদেশে আসলেন, এবং তারপরে তো উই আর ইন গুড কন্ট্যাক্ট উইথ হিম। IAGS-এর সঙ্গে তো আমাদের আমি কম্বোডিয়া একটা কনফারেন্স থেকে আমার যোগাযোগ ড্যানিয়েল প্রেস্টনের সঙ্গে, তারপরে সিয়েনা কনফারেন্সে আমাকে প্রথমে ইনভাইট করলো, অ্যান্ড আই ওয়াজ ইন ম্যানিটোবা অলসো ফর দ্য IAGS কনফারেন্স। আর কানাডিয়ান মিউজিয়াম অফ হিউম্যান রাইটসের সঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘর আমার পার্সোনাল একটা অ্যাসোসিয়েশন হয়েছিল। ইট স্টার্টেড ফ্রম TRC ইন কানাডা, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, যেটা কানাডিয়ান যে ফার্স্ট ন্যাশনাল যেটা বলা হয়, তাদের যে সাফারিং, দ্য বোর্ডিং স্কুল অ্যান্ড আদার্স, সেটা নিয়ে কানাডায় তো একটা লং একটা স্ট্রাগল, হুইচ ওয়াজ কমপ্লিটলি ইন ডিনায়াল। দেন দে এস্টাবলিশ দ্য রাইট ফর ট্রুথ অ্যান্ড জাস্টিস, এবং কানাডা একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করলো, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন। এবং সেই কমিশনের যে উইন্ডিং আপ যে মিটিংটা ছিল ভ্যাঙ্কুভারে, সামহাও টিম ম্যাকমোহন ওয়াজ দ্য কোঅর্ডিনেটর, এবং হি ইনভাইটেড মি, আমি সেখানে ছিলাম। সেখানে দেয়ার ওয়াজ এ লং ডিসকাশন যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন তো তার মাল্টি ভলিউম রিপোর্ট তৈরি করেছে, দে আর গোয়িং টু সাবমিট ইট টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং হোয়াট উইল বি দ্য ফিউচার অফ ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন। আর সেখানে একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে কানাডায় দেয়ার শুড বি এ মিউজিয়াম ফর হিউম্যান রাইটস। আর কানাডার বিভিন্ন প্রভিন্স এটার জন্য বিট করেছিল, অ্যান্ড ম্যানিটোবা গট দ্য অ্যাওয়ার্ড, যে এটা ম্যানিটোবাতেই হবে, উইনিপেগে। এবং দ্যাট মিউজিয়াম নাও ইজ এ ভেরি ভাইব্রেন্ট অ্যান্ড ভেরি অ্যাক্টিভ মিউজিয়াম।
আর এই মিউজিয়ামের সঙ্গে ডক্টর কাউসার আহমেদের যে একটা যোগাযোগ, দ্যাট অলসো ক্রিয়েটেড এ নিউ অপরচুনিটি, যে এই মিউজিয়ামে গ্লোবাল জেনোসাইডের নানা রকম স্টোরি সেখানে হাইলাইট করা হয়। রোহিঙ্গা জেনোসাইড ওয়াজ ভেরি মাচ দেয়ার, এবং সেটার একটা কারণ আছে, এটা একটা অনগোয়িং জেনোসাইড এবং এটার সঙ্গে ডায়াসপোরার রোল তো আছেই, আর এটার যে বার্নিং রেসপন্সিবিলিটি অফ দ্য গ্লোবাল কমিউনিটি। তো সেখানে যে কথাটা হচ্ছিল যে বাংলাদেশ জেনোসাইড নিয়ে, সেখানে তাদেরও অনেক রকম চিন্তাভাবনা, মিউজিয়ামের নিউট্রালিটি, নন কন্ট্রোভার্সিয়াল হওয়া, আবার স্টোরিটা তুলে ধরা, কমিটমেন্ট, সবটা মিলে ইটস এ সিরিয়াস জার্নি, যেখানে অনেক ধরনের রিসার্চের ইস্যু ছিল। কমিউনিটি পার্টিসিপেশনটা ওয়াজ অলসো ভেরি মাচ পার্ট অফ ইট, যেটা আমি বলবো যে ফর্চুনেটলি আনফর্চুনেটলি বাংলাদেশ কমিউনিটি ইন কানাডা ততটা এটার সঙ্গে ইনভলভ হয়নি, কিন্তু ডক্টর কাউসার আহমেদ ক্যান মেক ইট হ্যাপেন, এবং সেটা হয়েছে সেই ইভেন্টগুলো, এবং দে অ্যাকসেপ্টেড ইট, এবং নাও উই আর ইন ডিসকাশন অ্যাট দ্য ভেরি ফাইনাল স্টেজ। আমরা হয়তো ওদের যেসব আর্টিফিক্ট ওরা সিলেক্ট করেছে এগুলো আমাদের পাঠিয়েছে, আমাদেরও কিছু মন্তব্য আছে, সেটা নিয়ে এখন এটা চূড়ান্ত হবে, অ্যান্ড ইট উইল গো ফর ডিসপ্লে ইন দ্য কানাডিয়ান মিউজিয়াম অফ হিউম্যান রাইটস। অ্যান্ড উই ওয়ার অ্যাকচুয়ালি ওয়েটিং ফর দিস মোমেন্ট, যে এটা যে হবে, এখনই আমরা, আর কাউসারও এখন এসছেন, এটা আমরা আরও আলোচনা করব। এটা হওয়াটা কানাডাতে ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট ইভেন্ট, এবং এটা যেন আমরা কানাডাতে একটা বড় রকম ক্যাম্পেইন আমরা লঞ্চ করতে পারি, এবং সেই ক্যাম্পেইনটা অনেকভাবে হতে পারে। কানাডাতে যে বাংলাদেশ ডায়াসপোরা আছে, মেবি এটা একটা, ইট ওয়াজ অ্যাকচুয়ালি মোর এ অ্যাকাডেমিক ডিসকাশন সোফার, এবং যে কারণে রেসপন্সটা একটু কম হয়েছে, কিন্তু এটা আরও অনেক রকমভাবে এটা হতে পারে। তো সেটার আমাদেরও কিছু আইডিয়া আছে, উই উইল শেয়ার ইট অলসো উইথ জেরেমি ম্যাক্রোন অ্যান্ড অ্যাডাম মুলার, এবং আমরা একটা বড় একটা কালেকটিভ একটা আমরা এফোর্ট নিব, যেখানে কানাডাতে আসলে মেইন কনসেন্ট্রেশন ইজ ইন টরন্টো অ্যান্ড মন্ট্রিয়াল, আর উইনিপেগটা পড়ে গেছে একটু মাঝখানে আর কি, আর কানাডা ইজ হিউজ কান্ট্রি, ফলে কমিউনিকেশনটা একটা ফ্যাক্টর। অনলাইন কমিউনিকেশনও ইন্টারপার্সোনাল যদি লিঙ্কটা না হয়, তাহলে অনলাইনেও কিন্তু ওইরকমভাবে চট করে রেসপন্সটা আসে না। তো সেখানে কানাডাতে আমরাও যেটা জানি, আমাদের সঙ্গে যোগাযোগ আছে অনেকগুলো গ্রুপের, আর বাঙালি কমিউনিটি আসলে সব জায়গায় খুব ফ্র্যাগমেন্টেড, খুবই ফাইটিং এগেন্স্ট ইচ আদার। ওই যেমন একটা ফিল্ম ছিল যে মানে ম্যান এগেনস্ট ম্যান অ্যান্ড গড এগেনস্ট অল, এরকম একটা সিচুয়েশন আর কি। তো সেখানে কিন্তু আমরা মুক্তিযুদ্ধটা আসলে একটা ইউনিভার্সাল ভ্যালুজের জায়গায় এস্টাবলিশ করতে হবে। তোমার যা পজিশন থাকুক, ইউ উইল ওন দ্য ভ্যালুজ অ্যান্ড দ্য হিস্ট্রি অফ লিবারেশন ওয়ার। তো সেই জায়গাটাইতে থেকে আমাদের অ্যাড্রেস করা। তো আমাদের অনেক রকম রিসোর্স আছে, আমাদের মনে হচ্ছে যে এমনি আলোচনা শুনতে শুনতেও ফুয়াদ চৌধুরী যে একটা ডকুমেন্টারি করেছে, যে পাকিস্তানি মেইনহাম, হ্যাঁ দীপ্ত টেলিভিশন থেকে, ওইখানে কিন্তু কানাডিয়ান পাকিস্তানি অনেকের স্টেটমেন্ট আছে, উইচ ইজ ভেরি পাওয়ারফুল স্টেটমেন্ট, যে পাকিস্তানিরাই তারা বলছে যে হোয়াট দেয়ার মিলিটারি রেজিম হ্যাজ ডান ইন 1971। আর জেনোসাইড নিয়ে গ্লোবালি এর মধ্যে আরও দুটো ছবি হয়েছে খুব ভালো, একটা আমাদের এখানে আমরা প্রিমিয়ার করেছিলাম ইন অগস্ট লাস্ট ইয়ার, আর একটা অন দ্য ওয়ে, এটা রমেশ শর্মার, ওটাও হয়ে যাবে খুব শীঘ্রই, which has a global perspective and with interview from victims and also from international participants, যারা আই উইটনেস ছিল, ইউএস স্টেট ডিপার্টমেন্টের ছিল। দিজ আর ভেরি গুড ডকুমেন্টারি ফিল্ম। আর বাংলাদেশের ডকুমেন্টারি ফিল্ম মেকাররাও কানাডায় আছেন, তাদেরও একটা গ্রুপ আছে, এবং তাদের মধ্যেও একটা, তারা দে অলসো অর্গানাইজ ভেরিয়াস ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও বাংলাদেশের একটা যোগাযোগ আছে। তো সব মিলে অনেক কিছু করার সুযোগ আছে, এবং একাডেমিয়াতেও আমরাও চেষ্টা করছি একটা নেটওয়ার্ক দাঁড় করাতে, যে বাংলাদেশের যারা বিভিন্ন জায়গায় পিএইচডি করছে বা গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছে, কানাডাতেও, এটা কানাডাতে হতে পারে, আমাদের এখান থেকেও হতে পারে, আর আপনাদের প্রত্যেকেরই কানাডাতে যোগাযোগ আছে, বন্ধুবান্ধব থাকতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে, ভাই বোন কাজিন থাকতে পারে। কিপ ইট ইন মাইন্ড যে এইসব যোগাযোগগুলো উইথ এ মেসেজ যদি আমরা এগুলো এস্টাবলিশ করতে পারি, আমরা কিন্তু এই লঞ্চিংটা হওয়ার পরে উইল হ্যাভ এ সিরিজ অফ ইভেন্টস, যেটা বিভিন্ন শহরেও এটা যেতে পারে, এবং এটা ধরেই আমরা উই ক্যান অ্যাকচুয়ালি, যেটা জেরেমির সঙ্গে এখানে আলোচনা হয়েছিল, আজকেও আলোচনায় উঠে আসছে, অ্যাপ্রোচ করতে হবে টু দ্য লোকাল লেভেল রিপ্রেজেন্টেটিভ, সেটা মানে প্রভিন্সিয়াল হোক, প্রভিন্সিয়াল থেকে শুরু করা, বা সেন্ট্রাল পার্লামেন্টারিয়ান যারা, এবং সেই অ্যাপ্রোচটা করে ইট ক্যান কালমিনেট ইন দ্য পার্লামেন্ট।
এবং এটা আমাদের একটা বড় একটা আছে যে একাডেমিক সার্কেল রিকগনিশনটা আমাদের হয়েছে। আমরা যে গ্লোবাল রিকগনিশন বলি সেটা আসলে ইউএন রিকগনিশন বলে কিছু নেই, কিন্তু পার্লামেন্টারি রিকগনিশন আছে, যেটা আর্মেনিয়া হ্যাজ সেট অ্যান এক্সাম্পল। এবং এটা যদি কানাডা দিয়ে আমরা শুরু করতে পারি, আমার মনে হয় যে যেহেতু কানাডিয়ান মিউজিয়াম অফ হিউম্যান রাইটস সেটা যখন এন্ডোর্স করবে, ইট উইল হ্যাভ এ ফার্দার অ্যান্ড অ্যাপিল একটা থাকবে আর কি। সো আমার মনে হয় যে সেটা একটা ইস্যু, আর সেখানে অনেক জায়গার লোকাল বাংলাদেশ ডায়াসপোরাকে ইনভলভ করতে হবে, সিগনেচার ক্যাম্পেইন, আদার্স। তো সেটা আমার মনে হয় যে আমরা সবাই মিলে একটা এফোর্ট নিলে বাংলাদেশ থেকে আর কানাডায় যারা আছেন, এটা ইট উইল বি অন এটা। আর অনেক রকম অ্যাক্টিভিটি আসলে আমরা করি, আমরা অনেক কিছু হয়তো রোটারির সঙ্গে আমাদের একটা ভালো যোগাযোগ আছে। রোটারিতে পিস প্রোগ্রামটা ইজ ভেরি স্ট্রং রোটারিয়ানদের। আর পোল্যান্ড বেস যে অর্গানাইজেশনটা আছে নেভার এগেইন, ওর নাম কি, নাতালিয়া অ্যান্ড হাজব্যান্ড, হ্যাঁ, তারা আমাদের এখানে দুবারই এসছে ইন্টারন্যাশনাল কনফারেন্সে এবং বারবারই যোগাযোগ রাখছে। একটা কনফারেন্স হয়েছিল কোভিডের সময়, মিউজিক ফর পিস, অনলাইনে পার্টিসিপেট করেছিল। তো আমাদের সঙ্গে যখন যোগাযোগ হয়েছে আমরা তখন যোগাযোগ করলাম, মাকসুদ সেখানে পার্টিসিপেট করেছিল, আর কি স্বাগতা করেছিল, মেয়ে করেছিল, একটা খুবই একটা মানে চমৎকার একটা গ্লোবাল একটা। আর রোটারিয়ানদের সঙ্গে আমার মনে হয় যে আরও কাজের আমরা অপরচুনিটি দেখব। রোটারিয়ান ইউথ ইন্টার্নশিপ আছে একটা পিসের জন্যে, সেটাও একটা মানে আমাদের ওইগুলো আমাদের ইয়াংরাও অ্যাভিল করতে পারে। তো আমার জোরিয়ান ইনস্টিটিউট আছে কানাডায়, মন্ট্রিয়াল ইউনিভার্সিটির সঙ্গে, যেটা আর্মেনিয়ানরা করেছে, এবং একটা আর্মেনিয়ান একজন রিচ মানে ফাউন্ডার আছেন, তাদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ আছে। আমাদের অনলাইনে শাওলি একটা কোর্সও সেখানে করেছিল জোরিয়ান ইনস্টিটিউটে। তো ফলে এই গ্লোবাল কানেক্টিভিটিগুলো আসলে অনেকভাবে আমাদেরকে হেল্প করতে পারে আর কি। তো এইসব মিলে আমি অনেক মানে আমি বলি যে কাউসার ইজ কমিটেড টু ইট, হি ইজ নট অ্যালোন। এটা আই ক্যান অ্যাসিওর ইন বোথ ইন কানাডা অ্যান্ড মুক্তিযুদ্ধ জাদুঘর। আর আমার মনে হয় যে বাংলাদেশের জাদুঘর, বাংলাদেশের ইয়াং কমিউনিটি, কানাডার ডায়াসপোরা এবং কানাডার যারা স্কলার বা কিউরেটর, জেরেমি ম্যাক্রন, অ্যাডাম মুলার, অ্যাডাম জোন্স, অ্যান্ড দেয়ার আর আদার্স অলসো। আর এটা হয়ে গেলে আমার মনে হয় যে পরে অনলাইন কনফারেন্সগুলো অনেক এফেক্টিভলি করা যাবে আর কি। তো এটা আসলে আজকের আলোচনাটা একটা অনেকগুলো অপরচুনিটি তৈরি করলো। আর সেখানে আরেকটা বড় দিক আছে যে কানাডা থেকে এসে বাংলাদেশের ওয়ার্ল্ড চিলড্রেনদের অ্যাডাপ্ট করা, ইট ওয়াজ এ পাইওনিয়ারিং এফোর্ট, যেটা আমাদের এখানে অনেক ডকুমেন্টস আছে। আর বনি কাপুচিনো, শি কেম হিয়ার, এবং আমাদের সেগুনবাগিচা জাদুঘরে এসেছিলেন তিনি, একটা ছোটো অনুষ্ঠানও হয়েছিল। আর এই ওয়ার্ল্ড চিলড্রেনরা এরা তো একটা বড় একটা সাপোর্ট গ্রুপ যারা, এবং তারা এখন তাদের ছেলেমেয়েরাও এখন কানাডায় এখন ইজ ইন এ গুড পজিশন। তারপরে বাংলাদেশের প্রজন্ম 71, তারও কিছু কিছু মেম্বার আছে কানাডায়। এবং এছাড়া ইয়াং যারা আমাদের মিউজিয়ামের সঙ্গে অনেক সময় যুক্ত ছিল ওখানে আছে, বা আমাদের পরিচিত সার্কেলে আছে। তো আমাদেরও একটা হিউজ একটা কন্ট্রাক্ট উই ক্যান ডেভেলপ ইন কানাডা আর কি, যেটা আমরা এই আসলে উই আর ওয়েটিং ফর লঞ্চিং দিস। এখন কিন্তু ডিজাইনগুলো আমাদের এখন করতে হবে। এবং আমার মনে হয় যে আজকের অনুষ্ঠানটা শেষ হলে বনি কাপুচিনো ইন বাংলাদেশ, আমাদের একটা ছোট্ট একটা 15 মিনিটের ফিল্ম তখন করা হয়েছিল, আমরা সবাই মিলে সেটা দেখতে পারি। আর দেখলে আমি বলবো যে সেখান থেকে আসলে অনেকগুলো আইডিয়া করে আর কি, ইনস্টিগেট করে, আমাদের নিজেদেরও মনে হচ্ছিল। একটা হচ্ছে যে এই ওয়ার্ল্ড চিলড্রেনদের নিয়ে খুব থরো রিসার্চ করেছেন আনোয়ার চৌধুরী, উনিও এখানে এসে আমাদের এখানে লেকচার দিয়েছেন। এই বইটা আসলে আমার মনে সবারই স্টাডি করা উচিত, এই চিলড্রেনদের নিয়ে। তার যে এটা একটা বড় একটা হিউম্যানিটেরিয়ান অ্যাক্ট অন বিহাফ অফ কানাডা, এবং কানাডিয়ান ফ্যামিলি তারা যে চলে আসলো, একটা খ্রিশ্চান ফ্যামিলি, একটা হয়তো যে মুসলিম এফেক্টেড একটা রিজন, সেখান থেকে ওয়ার বেবিদের অ্যাডাপ্ট করলো অ্যান্ড হাউ দে রেজ দেম। সেখানে ট্রমাও আছে অনেক, একটা তো ট্রমাটিক কেসও আছে, যেটা আমরা মানে সেটা অতটা এখানে শেয়ার করি না বিকজ অফ আইডেন্টিটি অ্যান্ড আদার থিংস। এগুলো কিন্তু একটা বড় একটা সাফারিংয়ের মধ্যে দিয়ে যাওয়া আর কি, একটা নেশনের অ্যাকচুয়ালি আমরা বলবো ইন্ডিভিজুয়াল, বাট ইট ইজ দ্য সাফারিং অফ দ্য নেশন, এবং এটা শেয়ারিং হওয়াটা খুব দরকার। আর এই শেয়ারিংয়ের মধ্যে ইন্টারেস্টিং হচ্ছে বনি কাপুচিনো যখন এসেছিলেন, তারপরে উনি, শি ইজ এ গ্রেট লেডি, ইন্সপায়ার্ড বাই আইডিয়া অফ পিস, এই যে মেনোনাইট যেটা বলা হলো, এবং অলসো গান্ধিয়ান আইডিয়া। এবং তিনি
তিনি তার নিজেই তিনি 17টা চিলড্রেনকে তিনি অ্যাডাপ্ট করেছিলেন ফ্রম ডিফারেন্ট রিজন, ফ্রম ভিয়েতনাম, ফ্রম বাংলাদেশ, ফ্রম সিরিয়া, ফ্রম আফ্রিকা, তাদেরকে বড় করেছেন। আর বিভিন্ন জায়গায় তিনি চিলড্রেন হোম তৈরি করেছেন শিশু স্বর্গ নাম দিয়ে, মেনলি ইন ইন্ডিয়া অ্যান্ড নেপাল। তো কানাডায় বাংলাদেশি ডায়াসপোরা, বাংলাদেশি একটা ছেলে চাটগার, যখন ওই বনির সঙ্গে তার পরিচয় হলো, তখন এটা যখন শুনলেন, তো উনি ওনার বাবার সঙ্গে কথা বলে দে কন্ট্রিবিউটেড এ হাউস, যেটাঙ্গে একটা শিশু স্বর্গ আছে। কিন্তু এই স্টোরিটা তো জানা উচিত সবার, ওই ছেলেটাই বা কে, ওর ফ্যামিলিটাই বা কে, এখন ওদের একটা পার্মানেন্ট জায়গা দরকার, তাহলে এই ক্যাম্পেইনটাও করা যায়। তো ফলে অনেক রকম রেসপন্সিবিলিটি কিন্তু চলে আসে, এটা না যে হোয়াট হ্যাপেন্ড ইন 71, আচ্ছা এটা তো আমার জন্মেরও আগে, অনেক আগের ঘটনা, আমি যেটার প্রতি যে আমি একটা সিম্প্যাথেটিক হয়ে ইনভলভ হচ্ছি তা না। ইট ইজ পার্ট অফ আওয়ার লাইফ অ্যান্ড ইট ইজ পার্ট অফ আওয়ার ফিউচার। If we want to define our future in a peaceful and a prosperous way, তাহলে এই পাস্টের সঙ্গে আমার কানেক্টিভিটিটা আমার জন্য স্ট্রেংথ। তো এই স্ট্রেংথটা আমরা নার্স করি, আমরা ডিসমিনেট করি। আর আমি বলবো যে থ্যাংক ইউ কাউসার, বলবো ফর্মালি, কিন্তু ইনফর্মালি অ্যাকচুয়ালি উই আর ওয়ার্কিং টুগেদার। ইমরান, আমরা তো বার্সেলোনাতে দিস কনফারেন্সে, both inside the conference hall and outside, we have a very good time discussing about এই কানাডিয়ান মিউজিয়াম এবং দ্য অ্যাক্টিভিটি। আর আমাদের ফিল্ম সেন্টারও নানা রকম কিছু ভাবতে পারে। আর একটা রিসার্চ আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, আমরা যে ইন্টারন্যাশনাল সলিডারিটির কথা বলি, আমরা খুব স্ট্রংলি জানি ইন্ডিয়ার রোল, জাপানের রোল, আমেরিকান রোল, এবং ইউকেতে তো বড়ই একটা ছিল, এমনকি ইউরোপে ফ্রান্স এবং আদার প্লেসেস। কানাডাটা কম জানি, সেটা নিয়ে আসলে অনেক রিসার্চ হওয়া দরকার, তাহলে কানাডিয়ান স্টোরিটাও এরকম উঠে আসবে। আমাদের এখানেও অনেক ডকুমেন্টস আছে, আমাদের পরিচিতের মধ্যেও অনেক মানুষ আছে, অনেকেই এখন খুব, যারা কানাডাতেও, যেমন বাল্টিমোর ব্লকেটটা আমরা জানি, কানাডাতেও এরকম একটা ব্লকেট হয়েছিল, অ্যান্ড সাম অফ দ্য ইয়াং বাংলাদেশি স্টুডেন্ট তারা অ্যারেস্টও হয়েছিল, জেলখানাতেও ছিল, এবং তাদের একজন বিকেম অ্যাটমিক এনার্জি সেন্টারের চিফ, অ্যানাদার পারসন বিকেম এ ভেরি গুড কেমিস্ট। তো এদের সঙ্গেও, এদের স্টোরিটাও আমরা জানি না। আসলে হিউম্যান স্টোরিটা, মিউজিয়াম অলসো ওয়ান্টস টু ফোকাস অন হিউম্যান স্টোরি, এবং হিউম্যান স্টোরি নিয়েই আসলে ওদের সঙ্গে আমাদের অনেক কাজ হবে। সো উই নিড টু কালেক্ট মেনি হিউম্যান স্টোরিজ। আর এটা কালেক্ট করবে তোমরা, তোমাদের রেসপন্সিবিলিটি। শেয়ার হোয়াট ইউ হ্যাভ ওয়েন্ট থ্রু টুডে ইন দিস রুম। আমাদের অন্য যারা আছে সেন্টারে, তাছাড়া তোমাদের বন্ধুবান্ধব যারা আছে, এবং we can define a new way to move forward, এবং এটা হবে অনেক কিছু। কারণ এটা যখন শুরু হয়েছিল অনেক ডিফিকাল্টি ছিল, বাট উই হ্যাভ অ্যাচিভড দ্যাট। অ্যান্ড থ্যাংক ইউ কাউসার, থ্যাংকস টু জেরেমি, অ্যাডাম, অ্যান্ড অলসো আইএল সেন্টারের যারা এটার সঙ্গে ইনভলভ, সবাইকে। তো সবাইকে ধন্যবাদ। আমার মনে, আমরা ছবিটা একটু দেখে উই উইল এন্ড। আচ্ছা, If you are interested in dropping the line, please do so.